ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি আমরা প্রথমে পড়েছিলাম, সেখান থেকে আমরা সেটাকে কাইনেটিক এনার্জির টার্মে কনভার্ট করলাম, এইচ বাই রুট ওভার 2m ইন্টু কাইনেটিক এনার্জি, তাহলে স্কোয়ার রুট অফ কাইনেটিক এনার্জির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এখান থেকেও বলতে পারি স্কোয়ার রুট অফ মাসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, যদি চার্জ পার্টিকেল হয় তাহলে সেখানে কাইনেটিক এনার্জির জায়গায় কিউ ইন্টু ভি আসবে। এটা হচ্ছে নেক্সট আমরা রিলেশন বার করতে গেছিলাম, টেম্পারেচার ডিপেন্ডেন্সি। টেম্পারেচার যেহেতু স্কোয়ার রুট অফ কাইনেটিক এনার্জির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে টেম্পারেচারের সাথেও স্কোয়ার রুট অফ টেম্পারেচারের সাথেও ইনভার্সলি প্রপোর্শনাল হবে, কারণ কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার। ফ্রিকোয়েন্সিটা বেশি ইম্পর্টেন্ট বলেছিলাম, ফ্রিকোয়েন্সিটা অনেক বড়ভাবে ক্যালকুলেট করতে হয়। ফ্রিকোয়েন্সি মানে কি? সি বাই ল্যামডা, নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। আমরা সি এর জায়গায় ভেলোসিটি ভি দিয়ে করছি, সবসময় তো লাইটের স্পিড নিয়ে সবাই মুভ করছে না, ভি বাই ল্যামডা। তাহলে ভি বাই ল্যামডার ভ্যালু কত হবে? ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি থেকে ওপর নিচে আমি ভি দিয়ে মাল্টিপ্লাই করেছি, এমভি স্কোয়ার বাই এইচ আসছে। এবার এর ভ্যালুটা কি করে বার করবো? তারপরে আমরা পড়েছিলাম যে বোরের মডেল থেকে যে 2 পাই আর ইকুয়ালস টু এন ল্যামডা পেয়েছিলাম, সেখানে একটা আর এর রিলেশন আছে। এটা দিয়েও বহুবার কোশ্চেন এসছে, এই পয়েন্টটা দিয়েও বহুবার কোশ্চেন এসছে। ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে ল্যামডার ভ্যালু কি করে বার করতে পারি ডি ব্রগলি হাইপোথিসিসে? সেখানে ফটো ইলেকট্রিক এফেক্টে আমরা কি জানতাম? কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। তারপরে অ্যাভারেজ কাইনেটিক এনার্জিকে ইকুয়েট করে সেখান থেকে ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু এম, এটা দেখিয়েছি। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের যে রিভিশন সিরিজে ছিলাম সেখান থেকে খুব ইম্পর্টেন্ট দুটো টপিক আজকে পড়বো। সেটা হলো যে একটা হচ্ছে ডি ব্রগলি হাইপোথিসিস আর একটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। যেরকম আমরা লাস্ট ক্লাসে হাইড্রোজেন স্পেকট্রা পড়েছিলাম এবং তার আগে বোরের থিওরি পড়েছিলাম। বোরের থিওরি আমরা পড়েছিলাম 1913-এ। যদি ইয়ারগুলো একবার মনে করাই, 1887-এ হার্জের এফেক্ট এসেছিল, ফটো ইলেকট্রিক এফেক্ট। সেটাকে 1905 সালে আইনস্টাইন সেটাকে এক্সপ্লেন করেন। অ্যান্ড দেন 1911-এ রাদারফোর্ডের অ্যাটমিক মডেল আসে। ঠিক তার 2 বছর পরে 1913-এ বোরের অ্যাটমিক মডেল আসে। 1916-এ সোমারফিল্ড বোরের মডেলকে আপডেট করেন, মডিফাই করেন। অ্যান্ড 1923-তে ডি ব্রগলি হাইপোথিসিস আসে। যে আমরা যখন বোরের থিওরি পড়েছিলাম তখন তার একটা পস্টুলেটে পড়েছিলাম যে এমভিআর ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই হবে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু ইন্টিগ্রাল মাল্টিপল অফ এইচ বাই 2 পাই এর সমান হবে পড়েছিলাম। কিন্তু আমরা এটা জানতাম যে বোর সেটাকে এক্সপ্লেন করতে পারেননি। সেটা ডি ব্রগলি তার 10 বছর পরে আমাদের সামনে নিয়ে আসেন। কি করে? তার পেছনে রিজন ছিল, দেখো, যে ফার্স্ট অফ অল ডি ব্রগলি হাইপোথিসিস আসে 1923-তে। 1923-তে যখন আসে তখন তিনি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির কনসেপ্ট আনেন। কারণ খেয়াল করে দেখো যে এতক্ষণ অবধি আমরা যা জানতাম তাতে ম্যাটার, লাইট অ্যাজ এ ওয়েভ আমরা দেখেছি। লাইট অ্যাজ এ ওয়েভ তো আমরা জানতামই, থমাস ইয়ংয়ের স্লিট এক্সপেরিমেন্ট থেকে বলো বা ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে বলো, সেখান থেকে আমরা জানতাম যে লাইট একটা শুধু ওয়েভ না, লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কিন্তু ম্যাটার মানে তার মধ্যে যে পার্টিকেল নেচার রয়েছে এটা তো সবাই জানে, কিন্তু ম্যাটারের মধ্যেও যে ওয়েভ নেচার রয়েছে সেটা ডি ব্রগলি এস্টাবলিশ করেন। এবং তারপরে তিনি পুরো অ্যাজ এ হোল থিওরিটাকে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির নাম দেন। এবং সেখান থেকে আমরা কি জানি? সেখান থেকে আমরা জানি যে একটা ম্যাটারের মধ্যেও পার্টিকেল ওয়েভ দুটো নেচারই রয়েছে। আবার একটা লাইটের মধ্যেও ওয়েভ আর পার্টিকেল দুটো নেচারই রয়েছে। দেখো সেই অনুযায়ী বলছে অ্যাকর্ডিং টু ডি ব্রগলি ইলেকট্রন পজেসেস বোথ পার্টিকেল অ্যান্ড ওয়েভ নেচার। ওকে, অ্যান্ড অ্যাকর্ডিং টু দিস থিওরি ইলেকট্রন, প্রোটন, ইভেন অ্যাটম বিহেভস অ্যাজ এ পার্টিকেল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভ। মানে মাস যত কম হয় তত ওয়েভ নেচারটা বাড়তে থাকে। আমরা নিউমেরিক্যাল করলেও সেটা বুঝতে পারবে। যত মাস কমবে তত ওয়েভ নেচারটা বাড়বে, যত মাস বাড়বে তত ওয়েভ নেচারটা কমে। এটা এস্টাবলিশ করেন 1923-তে ডি ব্রগলি। কিভাবে? দেখো, যদি পার্টিকেল নেচার থাকে তাহলে তার এনার্জিকে আমরা লিখতে পারি ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার, আইনস্টাইনের ইকুয়েশন থেকে। ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার। মাস এখানে প্রিডোমিনেটিং প্রপার্টি। মাস যার আছে সেটাকে আমরা পার্টিকেল বলি। তো তার এনার্জি কি হবে? ইকুয়ালস টু এমসি স্কোয়ার। এইভাবে চলতে পারি আমরা। আর যদি শুধু ওয়েভ নেচার থাকে তাহলে প্ল্যাঙ্কের ইকুয়েশন থেকে ই ইকুয়ালস টু
এইচ নিউ বলতে পারি বা এইচ সি বাই ল্যামডা বলতে পারি। এবং যদি কোথাও পার্টিকেল নেচার আর ওয়েভ নেচার একসাথে থাকে তাহলে আমি বলতে পারি যে এই দুটো ইকুয়েশনকে ইকুয়েট করতে পারি। এই দুটো ইকুয়েশনকে যদি আমরা ইকুয়েট করি, ইকুয়েটিং ইকুয়েশন 1 and 2, আমরা কি পাবো দেখো, এমসি স্কোয়ার ইকুয়ালস টু এইচ সি। এমসিটাকে আমি এইভাবে লিখছি, এমসি স্কোয়ারটাকে এমসি ইন্টু সি ইকুয়ালস টু এইচ সি কে, সরি এইচ সি বলে লিখেছি এখানে, এইচ নিউ হবে, এইচ নিউ এর জায়গায় আমি সি বাই ল্যামডা লিখতে পারি। তাহলে এখান থেকে সি সি আমি কাটতে পারি। তাহলে এখান থেকে যেটা আসছে যে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ইন্টু সি, এইচ বাই এম ইন্টু সি। যদি পার্টিকেলটা লাইটের ভেলোসিটি নিয়ে মুভ করে তাহলে সি, যদি ভি ভেলোসিটি নিয়ে মুভ করে তাহলে এখানে আমরা ভি ইউজ করতে পারি। তো ফর পার্টিকেল মুভিং উইথ ভেলোসিটি ভি, তাহলে আমি তার ওয়েভ লেন্থের ভ্যালু বলতে পারি এইচ বাই এম ভি এর সমান, এইচ বাই এম ভির সমান। বললেন ডিবগলি, অ্যাকর্ডিং টু ডিবগলি বললেন যে ম্যাটারটা মুভ করছে, যে পার্টিকেলটা মুভ করছে তার মধ্যে ওয়েভ নেচারও রয়েছে, এবং সেই ওয়েভ নেচারের যদি থাকে তার একটা ওয়েভ লেন্থ থাকবে। তার ওয়েভ লেন্থের ভ্যালু কত? যদি এম মাসের পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে মুভ করে তাহলে তার মধ্যে যে ওয়েভ নেচারটা তৈরি হবে তার যে ওয়েভ লেন্থ হবে তার ভ্যালু ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভির সমান। এম ভি মানে মাস ইন্টু ভেলোসিটি। তোমরা মাস ইন্টু ভেলোসিটি মানে কি জানো? মোমেন্টাম জানো। সেটাকে আমরা পি দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, মানে এইচ বাই পি এর সমান হবে। এবং এই জন্য তিনি তার 4 বছর পরে নোবেলও পান। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। উনি মাস এফেক্ট, যেটা রিলেটিভিস্টিক মাস এফেক্ট, সেটাও করেছিলেন। শুধুমাত্র এইটুখানি দুটো ইকুয়েশনকে ইকুয়েট করে দেওয়ার মধ্যে দিয়ে শুধু নোবেল আসে না, সেই পার্টটা আমরা এখানে করি না রিলেটিভিস্টিক মাস এফেক্টের জন্য। সেটাকে যদি ছেড়ে দিয়ে বলো যে ল্যামডা, একটা নতুন আমাদের দিগন্ত খুলে গেল যে পার্টিকেলকে, যদি ম্যাটারকে আমরা শুধু পার্টিকেল হিসেবেই ভাবতাম, এখন ম্যাটারের মধ্যে ওয়েভ নেচারও রয়েছে, এবং এই ওয়েভ নেচার আমাদের হেল্প করবে যে ডিবগলি সেই পস্টুলেটটাকে প্রুফ করতে। দেখো এটা থেকে আরো একটু এগোনো যায়, তাহলে আমরা কি পেলাম? ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি। নাও আমরা এটা বলতে পারি যে কাইনেটিক এনার্জি, দেখো কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু, আমরা কি জানি? কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু জানি হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি মানে আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। ওপর নিচে যদি আমরা ভি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে দেখো এটাকে কি লেখা যায় যে এম, সরি ওপর নিচে এম দিয়ে মাল্টিপ্লাই করলাম, এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m। তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার এম ভি হোল স্কোয়ার, এম ভি হোল স্কোয়ার মানে আমরা এটাকে বলতে পারি যে পি মোমেন্টাম স্কোয়ার বাই 2m লেখা যায়। আচ্ছা, পি স্কোয়ার বাই 2m, তাহলে পি ইকুয়ালস টু কত? তাহলে এখান থেকে আমি বলতে পারি দেয়ারফর মোমেন্টাম পি ইকুয়ালস টু, বলা যায় √2m ইন্টু, এই যে 2m ইন্টু কাইনেটিক এনার্জি। তাহলে আমরা তো অলরেডি জেনে রেখেছিলাম যে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি হয়। পি এর জায়গায় এই ভ্যালুটা বসাতে পারি, তাহলে এইচ বাই √2m ইন্টু কাইনেটিক এনার্জি, এটা বলতে পারি। খুব ইম্পর্টেন্ট এই ফর্মুলাগুলো আমাদের খুব, দেখবে প্রবলেম যখন সলভ করাবো, প্রবলেম সলভ করতে খুব হেল্প করবে। এখান থেকে ইনফারেন্স কি? ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য √ওভার অফ মাস, ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ কাইনেটিক এনার্জি। যদি কোনো চার্জ পার্টিকেল থাকে, তাহলে এই ফর্মুলাটায় তখন কাইনেটিক এনার্জির জায়গায় আমরা ইলেকট্রন ভোল্ট ইউজ করি। ওকে, চার্জ পার্টিকেল যদি থাকে, মানে ইলেকট্রন ভোল্ট কখন ইউজ করবে? ফর ইলেকট্রন ভোল্ট ব্যাপারটা কি? ইলেকট্রন ভোল্ট হচ্ছে
যে 1 ভোল্ট পোটেনশিয়ালের মধ্যে দিয়ে পাস করার সময় একটা ইলেকট্রন যত কাইনেটিক এনার্জি গেইন করে তাকে আমরা বলি 1 ইলেকট্রন ভোল্ট। তোমাদের আগেও একবার বলেছিলাম যে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত, 1.602 ইন্টু 10⁻⁻19 জুল। 1 ইলেকট্রন ভোল্ট। আসলে ইলেকট্রন ভোল্টটা কি, যে কতটা কাইনেটিক এনার্জি গেইন করছে। ফলে কাইনেটিক এনার্জির জায়গায় যদি চার্জ পার্টিকেল হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশনটাকে চেঞ্জ করে লিখতে পারি যে ল্যামডা ইকুয়ালস টু h/√2m q ইন্টু ভি। কিউ চার্জ নিয়ে, কারণ ইলেকট্রনের চার্জ যদি ইলেকট্রন যায় তাহলে ই ইন্টু ভি হবে, যদি কিউ চার্জ নিয়ে কোনো পার্টিকেল যায় তাহলে কিউ ইন্টু ভি হবে। কিউ ইন্টু ভি ফর কখন, এটা কখন আমরা করব, যখন আমরা বলবো ফর চার্জড পার্টিকেল, ফর চার্জ পার্টিকেল। ওকে, তাহলে এখান থেকেও আমরা দেখলাম যে ভোল্টের সাথে √v এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, চার্জ তো কনস্ট্যান্টই হবে, আবার মাসের সাথেও √√, মাসের সাথেও ইনভার্সলি প্রপোর্শনাল। আরও ডিটেলসে আসবো, এই পয়েন্টগুলো কিন্তু আমাদের মনে রেখে চলতে হবে। শুধু ল্যামডা ইকুয়ালস টু h/mv দিয়ে কিন্তু প্রবলেম আসবে না, প্রবলেম কিন্তু অন্য জায়গা থেকে আসবে। আমরা বোরের থিওরির সাথে এটাকে রিলেট করব, আমরা ফটো ইলেকট্রিক এফেক্টের সাথে এটাকে রিলেট করব। ফলে ডি ব্রগলি হাইপোথিসিস থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আগেও লাস্ট ইয়ারগুলোতেও এসেছে, এবারেও আসবে, ভালো করে দেখো। যেটা বলছিলাম যে পরের পয়েন্ট আমাদের কি আছে, ডি ব্রগলি প্রুভড বোরস পস্টুলেট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr ইকুয়ালস টু nh/2π। অ্যাকর্ডিং টু বোর, দেখো একটা ইলেকট্রন, আগে আমরা জানতাম যদি সেন্টার থেকে আমরা দেখি যে একটা ইলেকট্রন অ্যাকর্ডিং টু বোর সার্কুলার অরবিটে মুভ করছে, এবং সার্কুলার অরবিটের রেডিয়াসও আমরা ক্যালকুলেট করেছিলাম 0.529 অ্যাংস্ট্রম বা a0 ইন্টু z²/n, এটা ছিল সরি n²/z ছিল। তাহলে আমরা সেখান থেকে রেডিয়াসও ক্যালকুলেট করেছিলাম, রেডিয়াসের ভ্যালু একটা ফিক্সড ভ্যালু বেরোচ্ছিল। রেডিয়াস যদি ফিক্সড হয় অ্যাকর্ডিং টু বোর, রেডিয়াস যদি ফিক্সড হয় তাহলে সেটা একটা সার্কেল দেবে, রেডিয়াস যদি ফিক্সড হয় তাহলে সেটা একটা সার্কেল প্রডিউস করবে, এটা ঠিক। কিন্তু অ্যাকর্ডিং টু ডি ব্রগলি বললেন কি, ইলেকট্রনের মধ্যে যেরকম পার্টিকেল নেচার রয়েছে তার মধ্যে ওয়েভ নেচারও রয়েছে, আর ওয়েভ যদি হয় তাহলে তার ট্র্যাজেক্টরি স্ট্রেট লাইন হবে না, বরঞ্চ তার ট্র্যাজেক্টরি, মুভমেন্টের ট্র্যাজেক্টরি কি হবে, ওয়েভই ইন নেচার হবে। ফলে একটা ইলেকট্রন এই লাইন বরাবর যাচ্ছে না, তার মধ্যে যেহেতু ওয়েভ নেচার রয়েছে, অ্যাকর্ডিং টু বোর সে মুভ করছে এরকম ভাবে মুভ করছে, এরকম ভাবে মুভ করছে। ওকে, তার মানে তার মুভমেন্টের যে ট্র্যাজেক্টরিটা সেটা স্ট্রেট লাইন না, সেটা ওয়েভি ইন নেচার। এবং ওয়েভি যদি নেচার হয় তাহলে বলতো এর সার্কামফারেন্স, আচ্ছা এই যে ক্রেস্ট, এই দুটো ক্রেস্টের মাঝের ডিস্টেন্সকে আমরা কি বলি, ওয়েভলেন্থ বলি, ল্যামডা বলি। তাহলে এই পুরো সার্কামফারেন্সটা যদি আমি সার্কেলার দেখি, সেগুলো অনেকগুলো ল্যামডার কম্বিনেশন আমি বলতে পারি। তাহলে এবার এর সাইজ যত বড় হবে তত এই নাম্বারটা বাড়বে। ধরো আমরা বললাম যে এখানে 5, এখানে ধরো 9 ল্যামডা আছে, ফর এক্সাম্পল ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 ল্যামডা আছে। এবার যদি অন্য আর একটা এনার্জি লেভেল হয়, তার রেডিয়াস আরো বড় হবে, তার রেডিয়াস বড় হলে ল্যামডার ভ্যালু, ওই 10 এর ভ্যালুটা চেঞ্জ হয়ে 14 হতে পারে, 15 হতে পারে, তখন সেটা একটা ইন্টিজার ভ্যালু। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এটা যদি একটা স্টেশনারি অরবিট হয়, ফর স্টেশনারি অরবিট, কেন কথাটা বললাম, তার কারণ হচ্ছে যে টাইমের সাথে সাথে এর পজিশন চেঞ্জ হচ্ছে না, তাই আমরা বলছি এটা স্টেশনারি অরবিট। আর এই ওয়েভটাকে অ্যান্ড ফর স্ট্যান্ডিং ওয়েভ কাকে বলা হয়, স্ট্যান্ডিং ওয়েভ কাদের বলা হয়, যেখানে ম্যাক্সিমা মিনিমা ডু নট চেঞ্জ উইথ টাইম। ম্যাক্সিমা মিনিমাটা টাইমের সাথে সাথে চেঞ্জ হয় না, সবারই ম্যাক্সিমা সেম, সবার মিনিমা সেম, তাদেরকে আমরা বলি স্ট্যান্ডিং ওয়েভ। যদি হয় তাহলে আমি বলতে পারি যে সার্কামফারেন্স, দ্যাট ইজ সার্কেলের সার্কামফারেন্স কত, 2πr ইকুয়ালস টু n ল্যামডার সমান, where n ইকুয়ালস টু
1 2 3 এনি নাম্বার, নট ফ্র্যাকশন, ফ্র্যাকশন হতে পারবে না, এনি নাম্বার। দেখো বুঝলে কিনা? তাহলে সার্কামফারেন্স 2πr ইকুয়ালস টু, সেটা এন ল্যামডার সমান হবে। স্ট্যান্ডিং ওয়েভ কাদের বলবো? যাদের ম্যাক্সিমাম মিনিমা টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না। স্টেশনারি অরবিট কাদের বলবো? যে অরবিটটা টাইমের সাথে সাথে তার পজিশন চেঞ্জ করছে না। এটা যদি হয় অ্যাকর্ডিং টু ডি ব্রগলি 2πr ইকুয়ালস টু এন, ল্যামডার জায়গায় h/mv পুট করতে পারি। এই mvটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, 2πটাকে ওইদিকে নিয়ে যাও, রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও। তাহলে mv এদিকে নিয়ে এলাম, তার সাথে আর ছিল আর 2πটাকে এদিকে নামাচ্ছি, তাহলে nh/2π ইকুয়ালস টু nh/2π এলো বোরের পস্টুলেট, যেটা বোর প্রুফ করতে পারেননি। কেন? সেই সময় 1913 বোর কি ভেবেছিলেন? যে ইলেকট্রনের মধ্যে পার্টিকেল নেচার রয়েছে, বলে পার্টিকেল নেচার থেকে উনি এই জিনিসটাকে প্রুফ করতে পারেননি। কিন্তু সেখানে যখন বোর তার 10 বছর পরে এসে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটির কনসেপ্ট দিলেন, তখন সেখান থেকে জাস্টিফাই করা গেল যে বোর তার 10 বছর আগে কিভাবে mvr ইকুয়ালস টু nh/2π এর কথা বলেছিলেন। কিন্তু কিভাবে বলেছিলেন, তিনি কি সত্যি ধরেছিলেন, সেই সম্বন্ধে ইতিহাস কিছু বলতে পারে না। ওকে, তাহলে বোঝা গেল এই পার্টটা। এখান থেকেও কোশ্চেন না হলেও অ্যাপ্লিকেশন এখান থেকে কোশ্চেন আসে। দেখো ইম্পর্টেন্ট পার্ট কোনটা, পরীক্ষায় কোশ্চেন অ্যান্সার এখান থেকে নিউমেরিক্যালি দেয়, থিওরি তো এখানে খুব একটা বেশি নেই, নিউমেরিক্যালি দেবে। নিউমেরিক্যাল আমাদের টাইমে করতে হবে, ফলে তাড়াতাড়ি যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রয়েছে এই থিওরির, সেই পয়েন্টগুলো কিন্তু আমাদের একটুখানি দেখে নিতে হবে। এক তো প্রথমে আমরা দেখলাম কি, যে ল্যামডা ইকুয়ালস টু h/mv, সেটা তো ঠিক আছে, সেটা তো জেনারেল ফর্মুলা। তারপর সেখান থেকে আমরা কাইনেটিক এনার্জিতে কনভার্ট করলাম, ল্যামডা ইকুয়ালস টু h/√2m ইন্টু কাইনেটিক এনার্জি। ভালো কথা, তাহলে স্কোয়ার রুট অফ কাইনেটিক এনার্জির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল ওয়েভলেন্থ। তারপর এটা দেখলাম যে যদি চার্জ পার্টিকেল হয় তাহলে সেটা h/√2m q ইন্টু ভি, আর যদি ইলেকট্রন হয় e ইন্টু ভি হবে, ইলেকট্রন ভোল্ট হবে, ইলেকট্রনিক চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, আমি ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে কি বলছি, প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে যে টেম্পারেচার ডিপেন্ডেন্স। টেম্পারেচার ডিপেন্ডেন্স কিভাবে? যেহেতু ল্যামডা প্রপোর্শনাল টু 1/√ওভার কাইনেটিক এনার্জি, আমরা অলরেডি করেছি, ঠিক কি ভুল? অলরেডি করেছি, √ওভার কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। কাইনেটিক এনার্জি যদি টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, তাহলে এটাকে আমরা 1/√T এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল বলতে পারি কাইনেটিক এনার্জি। আমি বলতে পারি সিন্স কাইনেটিক এনার্জি is directly proportional to the temperature, কাইনেটিক এনার্জি is directly proportional to the temperature। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে λ2/λ1 ইকুয়ালস টু √ওভার T2/T1, ঠিক লিখছি। λ2/λ1 ইকুয়ালস টু √ওভার T2/T1, ঘুরে যাবে, ইনভার্সলি প্রপোর্শনাল। সরি λ2 লিখেছি, λ2/λ1 ইকুয়ালস টু T1/T2। তাহলে টেম্পারেচারের সাথে একটা রিলেশন বেরোলো, যেটা দিয়ে প্রবলেম আমাদের আসতে পারে। আচ্ছা, নেক্সট পয়েন্ট হলো ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি বলতে আমরা কি বুঝি? আমরা c/λ বুঝি, ঠিক কি ভুল? c ইকুয়ালস টু নিউ ইন্টু ল্যামডা, মনে পড়ছে? c ইকুয়ালস টু নিউ ইন্টু ল্যামডা, প্ল্যাঙ্ক হাইপোথিসিস থেকে। তাহলে ফ্রিকোয়েন্সি, এটাকে যদি ফ্রিকোয়েন্সি নিউ এরকম ভাবে লিখি, নিউ ইকুয়ালস টু c/λ, অর সিটাকে আমরা এখানে ভি ধরে চলছি, ভেলোসিটি। যদি ভি সি এর জায়গায়, লাইটের স্পিডের জায়গায় আমরা ভেলোসিটি ভি ধরি, তাহলে নিউ ইকুয়ালস টু v/λ। ঠিক আছে, তাহলে v/λ ভ্যালুটা আমাকে বার করতে হবে, তাহলে আমরা নিউ পাবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেকবার কোশ্চেন এসছে, ভালো করে মন দিয়ে দেখো। যে ল্যামডা ইকুয়ালস টু আমরা কি পেয়েছি? ল্যামডা ইকুয়ালস টু আমরা h/mv পেয়েছি। ল্যামডা ইকুয়ালস টু আমরা কি পেয়েছি? ল্যামডা ইকুয়ালস টু আমরা h/mv পেয়েছি, mv পেয়েছি। ওপর নিচে ভি দিয়ে মাল্টিপ্লাই করছি, ভি, তাহলে এম ভি স্কোয়ার। তাহলে এটা ভি, আমার কি দরকার? v/λ। তাহলে এখান থেকে আমি বলতে পারি v/λ ইকুয়ালস টু mv স্কোয়ার বাই h, দেয়ারফর নিউ ইকুয়ালস টু v/λ। v/λ কত? এটাকে রিঅ্যারেঞ্জ করো,
mv স্কোয়ার বাই এইচ। এখানে থেমে গেলে চলবে না, mv স্কোয়ার বাই এইচ। এবার লক্ষ্য করো যে আমি এখান থেকে আবার এদিকে যাচ্ছি, mv স্কোয়ার বাই এইচ এসছে, তো ভ্যালুটা বার করবে কি করে? এবার আমরা জানি কি কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার, হাফ mv স্কোয়ার। তাহলে 2 অফ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু mv স্কোয়ারের সমান। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে নিউ দেয়ারফর নিউ ইকুয়ালস টু, যেটা কিনা ভি বাই ল্যামডার সমান ছিল, ভি বাই ল্যামডাটা mv স্কোয়ার বাই এইচ এর সমান ছিল। mv স্কোয়ারের জায়গায় আমি 2 ইন্টু কাইনেটিক এনার্জি বাই এইচ লিখতে পারি। দেখো, তাহলে ফ্রিকোয়েন্সির ভ্যালু 2 ইন্টু কাইনেটিক এনার্জি বাই এইচ, এটা লেখা যায়। এটা আমার একটা ফর্মুলা হতে পারে, কিন্তু এখান থেকেও আমাদের বেরোতে হবে এই ট্র্যাপ থেকে, কারণ অনেক সময় এখানে ভ্যালু দেওয়া থাকে না, কাইনেটিক এনার্জি ভ্যালু দিল না, কি করবে? আমরা আবার জানো, দেখো যে ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে আমরা, এই ফটো ইলেকট্রিক বলছি, বোরের থিওরি থেকে আমরা কি জানি? কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু মাইনাস অফ টোটাল এনার্জি। কাইনেটিক এনার্জি বা টোটাল এনার্জি ইকুয়ালস টু, এরকম ভাবে বলতে পারি, টোটাল এনার্জি ইকুয়ালস টু মাইনাস অফ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি বাই 2। আশা করি মনে আছে, আশা করি মনে আছে। তাহলে কাইনেটিক এনার্জি, তাহলে এই কাইনেটিক এনার্জির জায়গায় আমি মাইনাস অফ টোটাল এনার্জি লিখতে পারি। টোটাল এনার্জি কত ছিল আমাদের? কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু মাইনাস অফ টোটাল এনার্জি। টোটাল এনার্জি কত ছিল যদি জুলে লিখি, তাহলে মাইনাস 2.18, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 2.18 ইন্টু 10⁻−18 জুল ইন্টু কি ছিল, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, ইন্টু কি ছিল, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে দেখো এই কাইনেটিক এনার্জির এখানে আমরা এখান থেকে বলতে পারি যে কাইনেটিক এনার্জি, সরি, এখান থেকে বলতে পারি যে ফ্রিকোয়েন্সি, যেটা কিনা 2 ইন্টু কাইনেটিক এনার্জি বাই এইচ এর সমান ছিল, তাহলে 2 ইন্টু কাইনেটিক এনার্জির জায়গায় বসাতে পারি 2.18 ইন্টু 10⁻−18 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ডিভাইডেড বাই এইচ। দেখা যাচ্ছে? হ্যাঁ, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ডিভাইডেড বাই এইচ। এইভাবে আমরা সলভ করতে পারি। এইচ এর ভ্যালু তোমরা জানো 6.6 ইন্টু 10⁻−34 জুল সেকেন্ড। এবার যদি হাইড্রোজেন অ্যাটম দেয়, তাহলে যেটার জায়গায় 1 বসিয়ে দাও, আর যে অরবিটের কথা বলবে এন এর জায়গায় তার ভ্যালু বসবে, এন এর জায়গায় তার ভ্যালু বসবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, এখান থেকে অনেকবার কোশ্চেন এসছে। ঠিক আছে, ভালো করে দেখো, আরো কিছু পয়েন্ট রয়েছে, চলো দেখা যাক। এখানে হচ্ছে ফ্রম বোরস মডেল, যেটা বলছিলাম, ফ্রম বোরস মডেল আমরা কি দেখেছি যে 2π আর এন ইকুয়ালস টু এন ল্যামডা। বোরস মডেল থেকে আমরা এটা পেয়েছিলাম 2π আর সারকামফারেন্স ইকুয়ালস টু এন ল্যামডার সমান। এবার দেখো যে আর এন বোরের রেডিয়াস থেকে আমরা কি পেয়েছিলাম 0.529 অ্যাংস্ট্রম ইন্টু এন স্কোয়ার বাই জেড ইন্টু এন স্কোয়ার বাই জেড। ঠিক লিখছি? তাহলে আমি এই আর এন এর জায়গায় এটাকে বসাতে পারি, তাহলে 2π আর এন এর জায়গায় এটাকে আমি এ নট দিয়ে রিপ্রেজেন্ট করি, বোর রেডিয়াসটাকে, এন স্কোয়ার বাই জেড। তাহলে এ নট ইন্টু এন স্কোয়ার বাই জেড ইকুয়ালস টু এন ল্যামডা। এখান থেকে ল্যামডা আমাদের কি চলে আসবে, এন কাটতে পারো এখানে, এখানে কাটা যাবে। আবার কখনো কখনো কোনো প্রশ্ন আমি করাবো, দেখবে যে এই এনটাকে ইন্টিজার বলে দিয়েছে, তাহলে এটাকে অরবিট নাম্বার ধরলে হবে না, তখন এনটাকে রেখে দিতে হবে। সেটা অপশনের ওপর দেখে আমাদের ডিসাইড করতে হবে। এখান থেকে একটা এন কাটছে, কাটে ল্যামডা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে 2π এ নট ইন্টু এন বাই জেড।
এন বাই জেড এরকম আসবে। এই ফর্মুলা মনে না রেখে যেরকম প্রবলেম দেবে সেরকম করলেই ভালো। তবে আমি প্রসেস একটা দেখিয়ে দিলাম যে এরকম ভাবেও হতে পারে। ভাবতে পারছো একটা সিম্পল ফর্মুলা যেটা কি বলছিল যে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম বি, তার কত অ্যাপ্লিকেশন, মাসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ফ্রম ফটো ইলেকট্রিক এফেক্ট, ফটো ইলেকট্রিক এফেক্ট দেখো যে আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে কি পেয়েছিলাম, ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে আমরা পেয়েছিলাম যে এরকম ইনসিডেন্ট এনার্জি ইকুয়ালস টু আই প্লাস কাইনেটিক এনার্জি, ওমেগা প্লাস কাইনেটিক এনার্জি, ওয়ার্ক ফাংশন প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এর ভ্যালু কত ছিল, এইচ নিউ, এর ভ্যালু কত ছিল, এইচ নিউ নট প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে দেয়ারফর কাইনেটিক এনার্জি ভ্যালু কত, এইচ নিউ মাইনাস এইচ নিউ নট বা এইচ নিউ মাইনাস নিউ নট, এটা তোমরা জানো, অলরেডি আমরা করেছি। তাহলে এবার দেখো যদি কোনো ফটো ইলেকট্রিক এফেক্টের কোনো অ্যাপ্লিকেশন আমাদের দেয় তখন আমরা এটাকে কিভাবে সলভ করব। তখন আমরা এখান থেকে যেহেতু কাইনেটিক এনার্জি ভ্যালুটা এটা পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ল্যামডা ইকুয়ালস টু যেহেতু এইচ বাই রুট ওভার 2m ইন্টু কাইনেটিক এনার্জি, এই কাইনেটিক এনার্জির জায়গায় এর ভ্যালুটা বসিয়ে দিতে পারি যে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই রুট ওভার 2m এইচ নিউ মাইনাস নিউ নট। তাহলে সেখান থেকে আমরা ইজিলি বলতে পারি যে ল্যামডা ইজ প্রপোর্শনাল, দেখো 2mh সব কনস্ট্যান্ট, তাহলে ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ দিস ডিফারেন্স, স্কোয়ার রুট অফ দিস ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি আর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটার সাথে স্কোয়ার রুটের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। কত রকমের অ্যাপ্লিকেশন আরো আছে দেখাবো, দেখো একটা ছোট টপিক কিন্তু কত রকম ভাবে এখান থেকে কোশ্চেন হতে পারে। ফ্রম অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কত হয়, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু P/2 kT। যদি না জেনে থাকো তাহলে জেনে রাখো, আগে গ্যাসিয়াস স্টেটে আমাদের পড়াতে হতো, এখন সিলেবাসে নেই বলে আমরা পড়ি না, বাট অ্যাডভান্সের সিলেবাসে রয়েছে। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 3/2 kT। আর নর্মাল কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু আমরা কি জানি, হাফ mv²। যদি দুটো কখনো ইকুয়াল হয়, ইফ অ্যাভারেজ কাইনেটিক এনার্জি আর কাইনেটিক এনার্জি যদি ইকুয়াল হয়, তাহলে 3/2 kT ইকুয়ালস টু হাফ mv² বলতে পারি আমি, এখান থেকে হাফ mv² বলা যায়। তাহলে হাফ mv² যদি বলি তাহলে এখান থেকে ভি এর ভ্যালু বার করে ফর্মুলায় পুট করতে পারি যে ভি ইকুয়ালস টু, দেখো 2 কেটে যাচ্ছে, 3 kT/m, তাহলে রুট ওভার 3 kT/m হচ্ছে ভি এর ভ্যালু। ভি যদি এটা হয়, দেয়ারফর ল্যামডা ইকুয়ালস টু h/m/v, তাহলে h/m ইন্টু ভি এর জায়গায় রুট ওভার 3 kT/m, তাহলে নিচে রুট এম আছে, ওপরে শুধু এম আছে, কাটলে ওপরে রুট এম, তাহলে এটা h/রুট ওভার 3m kT দাঁড়াচ্ছে। এখান থেকে আমি বলতে পারি যে ল্যামডা প্রপোর্শনাল টু 1/√m। আগেও বলতে পারতাম কিন্তু এটা আর একটা অ্যাপ্লিকেশন যেখান থেকে আমরা এম এর রিলেশন পাচ্ছি, কিন্তু এটা ইম্পর্টেন্ট যে কিভাবে যদি কোথাও এরকম কন্ডিশন দেয় তাহলে আমরা কিভাবে ইকুয়েট করে সেখান থেকে এই রিলেশন অব্দি পৌঁছাবো। গ্রাফিক্যাল পার্ট দেখো, তারপরে আসছে গ্রাফিক্যাল পার্ট। গ্রাফিক্যাল পার্টে আমাদের যদি বলে যে ধরো পি মোমেন্টাম ভার্সেস ল্যামডা প্লট করতে দিল, বা বললো যে রুট ভি ভার্সেস ল্যামডা প্লট করতে দিল, ওয়েভলেন্থ ল্যামডা প্লট করতে বললো, তাহলে প্লটটা কিরকম হবে। প্রথমত দেখো পি মানে হচ্ছে প্রেশার না, কিন্তু পি হচ্ছে এমবির সমান মোমেন্টাম। তাহলে আমরা কি জানি, ল্যামডা ইকুয়ালস টু h/p বা এমবি। তাহলে ল্যামডা ইন্টু পি ইকুয়ালস টু এইচ হুইচ ইজ কনস্ট্যান্ট। যদি এক্স ইন্টু ওয়াই, এটাই তো এক্স, পিটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স ইন্টু ওয়াই যদি কনস্ট্যান্ট হয় তাহলে সে তার গ্রাফ কি হয়, রেক্ট্যাঙ্গুলার।
হাইপারবোলা হয়, হ্যাঁ ঠিক মনে করেছো, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়, তাহলে তার প্লটটা কীরকম হবে, এইরকম, প্যারালাল টু এইদিকেও ওয়াই এর সাথেও প্যারালাল থাকবে, এদিকে এক্স এর সাথেও প্যারালাল থাকবে, এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ওকে, আবার যদি রুট পোটেনশিয়াল ডিফারেন্স, ভি ফর পোটেনশিয়াল ডিফারেন্স ভার্সেস ল্যামডা প্লট করতে দেয়, আচ্ছা এটা যদি ঘুরিয়েও দেয় ল্যামডা ভার্সেস পি যদি হয় তাহলেও কিন্তু একই কার্ভ আসবে, এটাও তাই। এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই রুট ওভার 2m কিউ ইন্টু ভি, মনে আছে কিউ ইন্টু ভি ছিল ফর চার্জ পার্টিকেল, তাহলে রুট ভি এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, চার্জ অফ দ্য পার্টিকেল কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, তাহলে ল্যামডা ইন্টু রুট ভি আমি বলতে পারি কনস্ট্যান্ট, তার মানে এখানেও এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট আসছে, তাহলে এটাও রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে, এটাও রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে, এটাও ঘুরিয়ে দিলেও একই হবে, ল্যামডা ভার্সেস রুট ভি, এক্স ওয়াই ইকুয়ালস টু যেহেতু কনস্ট্যান্ট, এটা এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স এর কোঅর্ডিনেট রাখলেও একই গ্রাফ আমরা পাবো। তাহলে দেখে নাও কতগুলো পয়েন্ট আমরা এখান থেকে শিখলাম, আর একবার একটু বলে দিই। ফার্স্ট অফ অল কাইনেটিক এক তো এইচ ইকুয়ালস টু ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম বি আমরা প্রথমে পড়েছিলাম, সেখান থেকে আমরা সেটাকে কাইনেটিক এনার্জির টার্মে কনভার্ট করলাম, এইচ বাই রুট ওভার 2m ইন্টু কাইনেটিক এনার্জি, তাহলে স্কোয়ার রুট অফ কাইনেটিক এনার্জির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, এখান থেকেও বলতে পারি স্কোয়ার রুট অফ মাসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা যদি চার্জ পার্টিকেল হয় তাহলে সেখানে কাইনেটিক এনার্জির জায়গায় কিউ ইন্টু ভি আসবে, এটা হচ্ছে কি 1 ইলেকট্রন ভোল্টে, যদি চার্জ পার্টিকেলের জায়গায় ইলেকট্রন থাকে বা প্রোটন থাকে তাহলে তাদের ইলেকট্রনিক বা প্রোটনিক চার্জ যেটা সেটা এখানে বসাতে হবে, তাহলে তখন এটা ই ইন্টু ভি ইভিতে চলে যাবে, নাহলে নর্মাল যে চার্জ দেবে সেটা দিয়ে করতে পারো। আবার এখান থেকে তারপরে আমরা প্রুভ করলাম যে ডি ব্রগলি কিভাবে বোরের পস্টুলেটটাকে প্রুভ করেছিলেন, যদি স্টেশনারি অরবিট আর স্ট্যান্ডিং ওয়েভ কনসিডার করা হয় আর ইলেকট্রনের মধ্যে ওয়েভ নেচার আছে এটা কনসিডার করা হয়, তাহলে সার্কুলার অরবিটে ডাইরেক্ট এই স্ট্রেট লাইনে ঘোরার বদলে সে তার ট্র্যাজেক্টরি কি হবে, ওয়েভি ইন নেচার হবে, তাহলে এর যে সার্কামফারেন্স দ্যাট ইজ 2πr সেটা ইন্টিগ্রাল মাল্টিপল অফ ল্যামডার সমান হবে, ওয়েভ লেন্থের সমান হবে, ইন্টিগ্রাল মাল্টিপল মানে এন অফ ল্যামডা হোয়ার এন ইকুয়ালস টু 1 2 3, সেখান থেকে ল্যামডার জায়গায় যদি আমরা এইচ বাই এমবি পুট করে এমবিটাকে লেফট হ্যান্ড সাইডে আর 2πটাকে রাইট হ্যান্ড সাইডে নামিয়ে নিয়ে আসি, তাহলে দেখো এমভি আর ইকুয়ালস টু এনএইচ বাই 2π, যেটা কিনা বোরের পস্টুলেট ছিল সেটা প্রুভ হয়েছে। নেক্সট আমরা রিলেশন বার করতে গেছিলাম টেম্পারেচার ডিপেন্ডেন্সি, টেম্পারেচার যেহেতু স্কোয়ার রুট অফ কাইনেটিক এনার্জির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে টেম্পারেচারের সাথেও স্কোয়ার রুট অফ টেম্পারেচারের সাথেও ইনভার্সলি প্রপোর্শনাল হবে, কারণ কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার। সেটাও আসে কিন্তু ওই অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 3/2 KT, ওখান থেকে যে কাইনেটিক এনার্জি টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তোমরা ভাববে যে স্যার এমবি স্কোয়ার হাফ এমবি স্কোয়ার তো কাইনেটিক এনার্জি, ওখানে তো কোনো টেম্পারেচার ডিপেন্ডেন্স টার্ম নেই, সেটাও ঠিক, কিন্তু সেখানে ভেলোসিটি টার্ম আছে, ভেলোসিটি আবার টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তো সেটা দিয়েও করা যায়। তো ল্যামডা 2/λ1 ইকুয়ালস টু রুট ওভার T1/T2 যদি ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন হয় তাহলে আমরা এটা করতে পারি। ফ্রিকোয়েন্সিটা বেশি ইম্পর্টেন্ট বলেছিলাম, ফ্রিকোয়েন্সিটা অনেক বড়োভাবে ক্যালকুলেট করতে হয়। ফ্রিকোয়েন্সি মানে কি C/λ, নিউ ইকুয়ালস টু C/λ, আমরা সি এর জায়গায় ভেলোসিটি ভি দিয়ে করছি, সবসময় তো লাইটের স্পিড নিয়ে সবাই মুভ করছে না, V/λ, তাহলে V/λ ভ্যালু কত হবে, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি থেকে ওপর নিচে আমি ভি দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে ওপরে এইচ ভি নিচে এমভি স্কোয়ার চলে এসছে, এবার এই ভিটা ওপরের আর ল্যামডাটা নিচে করলে এমবি স্কোয়ার এদিকে এইচ নিচে, তাহলে এমবি স্কোয়ার বাই এইচ আসছে। এবার এর ভ্যালুটা কি করে বার করবো, এর ভ্যালুটা আমরা কাইনেটিক এনার্জি থেকে বার করতে পারি, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এমবি স্কোয়ার, তাহলে 2টাকে এদিকে নিয়ে চলে যাও, 2 অফ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু এমবি স্কোয়ার, তাহলে এমবি স্কোয়ারের জায়গায় তুমি 2 অফ কাইনেটিক এনার্জি বসাতে পারো। এবার কাইনেটিক এনার্জির ভ্যালুটা কোথা থেকে পাবে, যদি আমরা জানি কি যে বোরের থিওরি থেকে টোটাল এনার্জি ইকুয়ালস টু মাইনাস অফ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি বাই 2, তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু মাইনাস অফ টোটাল এনার্জি আমাদের কত ছিল -2.18 ইন জুল, ইলেকট্রন ভোল্টে তো -13.6 পেয়েছিল, ইন জুল কি ছিল -2. এখানে জুল কেন করছি, নিচে এইচ আছে, এটা ইলেকট্রন ভোল্টে না বসে জুলের ভ্যালুটাই আমাদের বেশি মনে থাকে সেই কারণে। তো 2 ইন্টু
কাইনেটিক টোটাল এনার্জি ভ্যালু কি ছিল -2.18, তাহলে এর আগে একটা মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, +2.18 × 10⁻18 জুল ইন্টু z²/n², সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। এবার তোমাকে যে অরবিটের জন্য বার করতে বলবে, যে লিথিয়াম বলে হাইড্রোজেন বললে জেড এর ভ্যালু 1, যদি হিলিয়াম প্লাস বলে জেড এর ভ্যালু 2, লিথিয়াম 2+ হলে জেড এর ভ্যালু 3, আগে করতে শিখে গেছি। যে অরবিটের জন্য বার করতে বলবে সেখানে এন এর ভ্যালু 1 2 3 বসিয়ে আমরা এখান থেকে তার ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করতে পারি। হলো। তারপরে নেক্সট আমরা কি পড়েছিলাম? তারপরে আমরা পড়েছিলাম যে বোরের মডেল থেকে যে 2πr = n ল্যামডা পেয়েছিলাম, সেখানে একটা আর এর রিলেশন আছে। এটা দিয়েও বহুবার কোশ্চেন এসছে, এই পয়েন্টটা দিয়েও বহুবার কোশ্চেন এসছে যে আর যেটা আছে রেডিয়াস আমরা বোরের থিওরি থেকে বার করেছিলাম, সেটা কি ছিল a0 বা 0.529 অ্যাংস্ট্রম ইন্টু n²/z, তাহলে a0 ইন্টু n²/z, সেটা আমরা এখানে বসিয়ে বোথ সাইড nn কেটে ল্যামডার একটা এক্সপ্রেশন আসছে, সেটা দিয়ে আমরা ওয়েভলেন্থ বার করতে পারি বোরের মডেল থেকে। ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে ল্যামডার ভ্যালু কি করে বার করতে পারি ডি ব্রগলি হাইপোথিসিসে? সেখানে ফটো ইলেকট্রিক এফেক্টে আমরা কি জানতাম, কাইনেটিক এনার্জি = h nu - h nu নট, তাহলে h কমন নিলে এটা থাকে এবং কাইনেটিক এনার্জির জায়গায় সেটা যদি বসিয়ে দিই তাহলে একটা রিলেশন আসে ল্যামডা প্রপোর্শনাল টু 1/√/নিউ ইন্টু নিউ নটের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, এর রুটের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। হ্যাঁ, আচ্ছা। তারপরে অ্যাভারেজ কাইনেটিক এনার্জিকে ইকুয়েট করে সেখান থেকে ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু m, এটা দেখিয়েছি। গ্রাফিক্যালি কিভাবে দেখালাম, গ্রাফিক্যালি দুটো পার্ট, যদি h ল্যামডা ভার্সেস p দেয় তাহলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে, কারণ এখানে xy = কনস্ট্যান্ট আসছে, বা √v, v ফর বারবার ধরে বলছি ভেলোসিটি নয়, কিন্তু এখানে v মানে হচ্ছে √v, এটা কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে। এটা ভার্সেস ল্যামডা যদি প্লট করি সেটাও রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাই আসছে। এই পয়েন্টগুলোকে মাথায় রেখে এবার আমরা কিছু প্রবলেমের দিকে এগিয়ে যাব, তাহলে দেখতে পাবো যে অ্যাপ্লিকেশনটা কিভাবে আমরা করতে পারি, যেটা আমরা থিওরিতে শিখলাম তার অ্যাপ্লিকেশন পার্ট কি বলছে। সিম্পল প্রবলেম দিয়ে তারপরে আমরা লেভেল আস্তে আস্তে আপ করব। যে ফার্স্ট কি বলেছে, দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ এ পার্টিকেল with mass 1 gram and velocity 10 meter per second, 10 মিটার পার সেকেন্ড। তাহলে সেখান থেকে আমরা কি করতে পারি, এটা ডি ব্রগলি ওয়েভলেন্থ বলেছে, তাহলে ডাইরেক্ট ল্যামডা = h/mv পুট করতে পারি, h/mv পুট করতে পারি। মাস দিয়ে দিয়েছে, ভেলোসিটি দিয়ে দিয়েছে, h কত, জাস্ট প্র্যাকটিসের জন্য 6.6 × 10⁻34 জুল ইন্টু সেকেন্ড ডিভাইডেড বাই মাস কত 1 গ্রাম, তাহলে 10⁻³ কেজি বলতে পারি। দেখো ইউনিট ক্যালকুলেশন আমি দেখাতে পারি, তোমাদের কাছে ইন্টারেস্টিং লাগবে, কিন্তু সবসময় তো এটা করা সম্ভব হয় না, কিন্তু তবুও শিখে রাখো। জুল, এটার কি ইউনিট কি ছিল, জুল ইন্টু সেকেন্ড। জুলকে আমরা কিভাবে ভাঙতে পারি, নিউটন ইন্টু মিটার। জুল মানে কি, নিউটন ইন্টু মিটার, ঠিক আছে। আবার নিউটনকে আমরা কিভাবে ডিফাইন করি, নিউটন মানে কি ফোর্সের ইউনিট, সেটাকে আমরা কিভাবে ডিফাইন করি, 1 কেজি সাবস্টেন্সকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেট করতে যে ফোর্স লাগে তাকে আমরা 1 নিউটন বলি। কি, 1 কেজি সাবস্টেন্সকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেট করতে যে ফোর্স লাগে তাকে 1 নিউটন বলি। তাহলে নিউটনের জায়গায় আমি বলতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 কেজি সাবস্টেন্সকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেট করতে যে ফোর্স লাগে ইন্টু এম। তার মানে জুল মানে হচ্ছে কি, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। জুল মানে হচ্ছে, এটাকে যদি ভেঙে লিখি, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটা গেল জুল, এর সাথে আর একটা সেকেন্ড ছিল, জুল ইন্টু সেকেন্ড। আচ্ছা, নিচে কেজি এসছে, ভেলোসিটি কত দিয়েছে 10 মিটার পার সেকেন্ড, ভালো কথা। এবার তুমি এখান থেকে আগে আমি ক্যালকুলেট করে নিই, আমার তো ভ্যালুটা ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে 10⁻, এটা মাল্টিপ্লাই করলে 10⁻² ওপরে গেলে 10⁻+2, তাহলে 6.6 × 10⁻−32। ল্যামডার ইউনিট মিটারই আসার কথা, ল্যামডার লেন্থের ইউনিট মিটারই আসার কথা, তোমরা ওইভাবেই মনে রাখো। কিন্তু আমি এখানে দেখাচ্ছি এই সেকেন্ডের সাথে এই সেকেন্ড কাটলে একটা সেকেন্ড ইনভার্স থাকবে। আচ্ছা, এই মিটারের সাথে একটা মিটার কাটা যাচ্ছে, এই কেজির সাথে একটা কেজি কাটা যাচ্ছে, আর এই পার সেকেন্ড যেটা ছিল সেটার সাথে এটা কাটা যাচ্ছে, তাহলে পরে কি থাকছে দেখো, মিটার। আমাদের অ্যান্সার আসবে এত মিটার।
এইভাবে ইউনিট ক্যালকুলেট করে আমরা দেখতে পারি, তাহলে ফাউন্ডেশনটা ফিজিক্যাল কেমিস্ট্রির আরো স্ট্রং হয়। যদি এটা নিয়ে আমাকে ভিডিও বানাতে বলো, ইউনিট নিয়ে ইউনিট ক্যালকুলেট কিভাবে করে, তোমরা কমেন্টে লিখো, আমি অবশ্যই সময় করে ভিডিও বানাবো। পরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাটার ওয়েভ, ম্যাটারের মধ্যে যে ওয়েভ তাকে ম্যাটারের মানে ডি ব্রগলি ওয়েভ, উইল হ্যাভ দ্য শর্টেস্ট ওয়েভ লেন্থ ইফ ট্রাভেলিং উইথ সেম কাইনেটিক এনার্জি। সেম কাইনেটিক এনার্জি নিয়ে যদি মুভ করে তাহলে আর ওয়েভ লেন্থ কম হবে। সেম কাইনেটিক এনার্জি নিয়ে যদি মুভ করে, ল্যামডা ইকুয়ালস টু √h/√2m ইন্টু কাইনেটিক এনার্জি জানি, কাইনেটিক এনার্জি সেম, এইচ তো কনস্ট্যান্ট, তাহলে যার মাস বেশি হবে, তাহলে এখান থেকে দেখছি কি ল্যামডা প্রপোর্শনাল টু 1/√m, তাহলে মাস যার বেশি হবে তার ল্যামডা ছোট হবে, তার শর্টেস্ট ওয়েভ লেন্থ হবে। মাস কার বেশি এই চারটের মধ্যে? আলফা পার্টিকেলের মাস বেশি, তাহলে আলফা পার্টিকেলের মাস বেশি, তার ওয়েভ লেন্থটা শর্টেস্ট হবে। চলো বলছে ইফ ওয়েভ লেন্থ ইজ ইকুয়ালস টু দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই ইলেকট্রন ইন 1 সেকেন্ড। আচ্ছা, বলছে ওয়েভ লেন্থ ইকুয়ালস টু, ওয়েভ লেন্থটা সমান তার সাথে, বলছে ডিস্টেন্স ট্রাভেল বাই ইলেকট্রন ইন 1 সেকেন্ড, 1 সেকেন্ডে কতটা ডিস্টেন্স ট্রাভেল করে ইলেকট্রন, সেটা কি তার ভেলোসিটির সমান, সেটা কি তার ভেলোসিটির সমান। যদি ভেলোসিটির সমান হয় তাহলে আমি বলতে পারি যে ওয়েভ লেন্থ ইজ ইকুয়ালস টু দ্য ভেলোসিটি অফ ইলেকট্রন, তাহলে ল্যামডা ইকুয়ালস টু ভি, এটা গিভেন, ল্যামডা ইকুয়ালস টু ভি। এবার আমরা নর্মালি কি জানি, যে ল্যামডা ইকুয়ালস টু h/mv, ভি এর জায়গায় ল্যামডা পুট করো, h/m ইন্টু ভি এর জায়গায় ল্যামডা পুট করলাম, তাহলে ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু h/m, তাহলে ল্যামডা ইকুয়ালস টু √h/m, তাই তো বলেছে। দেন ল্যামডার ভ্যালু বার করতে বলেছে, তাহলে √h/mই আসবে, √h/m নেই অপশন, তাহলে এখানে ভুল আছে অপশনে, √h/m, এটাই করে দাও, অপশন সি করে দাও, √h/m। ঠিক আছে, জি মিনসের কোশ্চেন দেখো, বড় আগে কোশ্চেনটা কি বলেছে, বলছে ইফ a0 is denoted as Bohr radius, ভালো কথা, of hydrogen atom, then what is the a0 টাকে Bohr radius বলছে, যেটা আগেও আমরা বলেছি। বলছে then what is the de Broglie wavelength lambda of the electron present in second orbit, মানে হচ্ছে কি n equals to 2 in second orbit, n equals to 2 of hydrogen atom, n হচ্ছে এনি ইন্টিজার। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাবো যে এখান থেকে আমি বলতে পারি যে এই বোর্ডের অ্যাপ্লিকেশনটা যে 2πRn ইকুয়ালস টু n ল্যামডা, এই এনটার কথা বলেছে এখানে ইন্টিজার, ভালো কথা, কিন্তু এই আরটাকে আমি লিখতে পারি 2πa0 ইন্টু n² z ইকুয়ালস টু n ল্যামডা, কিন্তু এই এনটা হচ্ছে n এর ভ্যালু 2, এই এনটা ইন্টিজার বলে দিয়েছে, যদি না বলে তাহলে n কেটে দেবে, 2πa0 n² কত বলেছে 2², জেড এর ভ্যালু কত 1, হাইড্রোজেন অ্যাটম বলেছে, ইকুয়ালস টু n ল্যামডা। তাহলে আমাদের ল্যামডার ভ্যালু কত আসছে, এটা 488πa0/n, দেখো কোন অপশনের সাথে মিলছে, 8πa0/n, অপশন বি ইজ কারেক্ট। দেখা গেল সরাসরি যেটা পড়ালাম সেটা কিন্তু 25 অ্যাপ্লিকেশনে এসছে, তাই না, ডাইরেক্ট ল্যামডা ইকুয়ালস টু h/v নয়, ওটা না করে বোর্ডের অ্যাপ্লিকেশন এখান থেকে প্রচুরবার এসছে, দেখবে এর আগেও এসছে, এরকম না যে আমি কমন ফেলে দিয়েছি, এর আগেও এসছে প্রচুরবার, সেটাও প্র্যাকটিস করার মতন। পরে কোশ্চেন দেখো, এটা কোন সাল 2024, বলছে ফ্রিকোয়েন্সি অফ ডি ব্রগলি ওয়েভ অফ ইলেকট্রন ইন বোর ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম
ইজ কত বলছে ফ্রিকোয়েন্সির অ্যাপ্লিকেশন আমরা কি করেছিলাম ফ্রিকোয়েন্সির অ্যাপ্লিকেশনে বলো যে নিউ ইকুয়ালস টু 2 ইন্টু কাইনেটিক এনার্জি বাই 8 ছিল খেয়াল করে রেখেছিলাম 2 ইন্টু কাইনেটিক এনার্জি বাই 8 ছিল আর করবো এইমাত্র করানো আছে ডাইরেক্ট ফর্মুলা লিখছি এবার অ্যাপ্লিকেশনটা দেখো ওখান থেকে আমি কি বলেছিলাম কাইনেটিক এনার্জি ভ্যালু তোমরা কি করো যে কাইনেটিক এনার্জি ভ্যালু 2 ইন্টু এখানে কি করো 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার করো বাই নিচে এইচ আছে এখানে কি বলেছে ফ্রিকোয়েন্সি অফ ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ ইলেকট্রন ইন ফার্স্ট বোর অরবিট তাহলে এন এর ভ্যালু 1 এন এর ভ্যালু এখানে 1 অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম জেড ইকুয়ালস টু 1 তাহলে এটা 1ই হয়ে যাচ্ছে তাহলে এটা কত আসবে 2 ইন্টু 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল ডিভাইডেড বাই 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড জুল কাটবে নিচে সেকেন্ড ইনভার্স ওপরে উঠে গেলে সেকেন্ড ইনভার্স ফ্রিকোয়েন্সির ইউনিট সেকেন্ড ইনভার্স বা হার্জি আসে তাহলে আমার প্রবলেম ঠিক আছে এবার ক্যালকুলেট করে দেখো কত আসছে এটা 4.36 আর এটা 6.6 10 to the power 13 second inverse so almost integer বলেছে nearest integer 661 into 10 to the power 13 second inverse তাহলে এইটা আমার অ্যান্সার 661 বোঝা গেল ডাইরেক্ট অ্যাপ্লিকেশন এবার যদি আমি ওরকম ভাবে না আগে থেকে শেখাতাম যদি তোমার এটা মনে না থাকতো পুরো ডেরিভেশনটা করতে হতো করে এই অবধি পৌঁছাতে হতো অ্যান্ড দেন দেখো এখানে আরএইচ এর ভ্যালু রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া রয়েছে আমি এখানে কাইনেটিক এনার্জি টোটাল এনার্জি দিয়ে করেছি কোনো অসুবিধা নেই যদি না দেওয়া থাকে তাও করতে পারবে দেওয়া থাকলেও সেই একই ভ্যালু দেওয়া আছে ফলে অসুবিধা নেই এটা নিয়ে কনফিউজ হবে না এটাই যে ইউজ করতে হবে তাও নয় তোমার অ্যান্সার এলেই হবে যে কত তুমি ঠিক অ্যান্সার করছো কিনা এবং সেটা কত তাড়াতাড়ি হলো দেখো নাহলে পুরো ডেরিভেশন করে এসে ফর্মুলায় এসে তারপরে গিয়ে ভাবতে হতো যদি আগে থেকে করা থাকে তাহলে ফার্স্ট আমরা সলিউশন করতে পারি ক্লিয়ার ভালো প্রবলেম ছিল এটা পরের প্রবলেম দেখো 23 if the radius of first orbit of hydrogen atom is a naught then de Broglie wave of electron in third orbit ফার্স্ট অরবিটে যদি a naught হয় থার্ড অরবিটের কত ট্রাই করতে পারো এটা ফার্স্ট অরবিটের যদি a naught হয় তো a naught ই তো হয় এখানে তো n এর ভ্যালু 1 z এর ভ্যালু 1 তো বলছে দেন থার্ড অরবিটে কত থার্ড অরবিটে আমি এরকম ডাইরেক্ট করব 2 পাই আর এন ইকুয়ালস টু এন ল্যামডা ঠিক আছে তাহলে 2 পাই আর এন এর জায়গায় এ নট ইন্টু এন স্কোয়ার বাই জেড ইকুয়ালস টু এন ল্যামডা ওকে এন একটা কাটো এখানে কিছু বলে দেয়নি ইন্টিজার কিছু কথা ওইটার মতন তাহলে 2 পাই এ নট এন কত বলেছে ইলেকট্রন ইন থার্ড অরবিট তাহলে এন এর ভ্যালু 3 আর রেডিয়াস অফ হাইড্রোজেনই বলে তাহলে জেড এর ভ্যালু 1 ইকুয়ালস টু ল্যামডা তাহলে ল্যামডা ইকুয়ালস টু কত হবে 6 পাই এ নট তাই আসছে 6 পাই এ নট অপশন 6 পাই এ নট অপশন সি ইজ কারেক্ট সোজা না বলেছিলাম করানোর সময় অনেকবার কোশ্চেন এসছে আমি তো শুধু দু একটা প্রবলেমই এখানে করে সব তো ক্লাসে হচ্ছে না কিছু অ্যাসাইনমেন্টও থাকবে তখন নিজেরা প্র্যাকটিস করার জন্য করো নেক্সট কোশ্চেন 21 এর জি এর দেখো পড়ো আগে কোশ্চেনটা খুব ভালো প্রবলেম এটা ফটো ইলেকট্রিক এফেক্ট আর ডি ব্রগলি হাইপোথিসিস দুটো টপিককে একসাথে কভার করেছে এখানে দুটো টপিককে একসাথে কভার করেছে কি বলছে when light of wavelength 248 ন্যানোমিটার falls on a metal of threshold energy 3 ইলেকট্রন ভোল্ট তাহলে ওমেগার ভ্যালু বা ওয়ার্ক ফাংশন ভ্যালু 3 ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে 248 ন্যানোমিটার ওয়েভলেন্থের লাইট ইউজ করা হয়েছে তার রেসপেক্টিভ এনার্জি বার করে নেব দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ এমিটেড ইলেকট্রন বাবা ভেবে দেখো ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ এমিটেড ইলেকট্রন
তাহলে যে ইলেকট্রনটা বেরোচ্ছে তার তো একটা কাইনেটিক এনার্জি আছে যেটা আমরা ক্যালকুলেট করতাম, সেই কাইনেটিক এনার্জিটাকে ইউজ করে ডি ব্রগলি হাইপোথিসিস থেকে যে ল্যামডা ইকুয়ালস টু h/√2m কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জির জায়গায় ভ্যালুটা বসে সেখান থেকে ল্যামডাটা বার করতে হবে। দুটো প্রবলেম একসাথে করতে হবে। তাহলে ফার্স্ট আমরা শুরু করে দিই। শুরু করে প্রথমে ইনসিডেন্ট এনার্জিটা বার করি, যে ই ইনসিডেন্ট ইকুয়ালস টু hc বাই ল্যামডা। h 6.6 into 10 to the power minus 34 joule second into 3 into 10 to the power 8 meter per second divided by lambda কত দিয়েছে 248 ন্যানোমিটার, মানে 10 to the power minus 9। এটাকে একটু এদিকে করে লিখি যাতে জুলে আসবে, আমরা একেবারে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে নেব, তাহলে আমরা এর সাথে মাইনাস করতে পারবো। মাইনাস করলে তবেই আমরা কাইনেটিক এনার্জিটা পাবো। তাহলে এটা আসছে 248 ইন্টু ন্যানোমিটার, মানে 10 to the power minus 9 মিটার ইন্টু এটা কিসে আসবে, মিটার কাটছে, সেকেন্ড ইনভার্স কাটছে, জুলে আসছে। জুলকে যদি আমি ইলেকট্রনিক চার্জ দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে, ইলেকট্রন ভোল্টে কনভার্ট হবে। 1.6 ইন্টু 10 to the power minus 19 কুলম। এটা দিয়ে ডিভাইড করলে জুল বাই কুলম ইকুয়ালস টু আমরা ইলেকট্রন ভোল্টে চলে যাব। তাহলে এটা ইলেকট্রন ভোল্ট ইউনিটে এলো। এটা করলে তোমরা পাবে এটা 5.0 ইলেকট্রন ভোল্ট, 5.0 ইলেকট্রন ভোল্ট। তাহলে কাইনেটিক এনার্জি কত, ই ইনসিডেন্ট মাইনাস ওমেগা, এটা কত 5 মাইনাস ওমেগা ছিল 3, তাহলে 2 ইলেকট্রন ভোল্ট হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। 2 ইলেকট্রন ভোল্ট যদি আমার কাইনেটিক এনার্জি হয় তাহলে ল্যামডা ইকুয়ালস টু বার করো ডি ব্রগলি থেকে √2m ইন্টু কাইনেটিক এনার্জি, তাহলে √2 ইন্টু 9.1 ইন্টু 10 to the power minus 31 কেজি। আচ্ছা, এটা ডাইরেক্ট পুরোটাই একেবারে ভ্যালুটা এইচ এর ভ্যালুটা বসানো হলো না। 6.6 ইন্টু 10 to the power minus 34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই √2 ইন্টু 9.1 ইন্টু 10 to the power minus 31 কি কেজি ইলেকট্রনের মাস ইন্টু কাইনেটিক এনার্জি কত পেয়েছি 2 ইলেকট্রন ভোল্ট ইন্টু কাইনেটিক এনার্জি আমরা কত পেয়েছি 2 ইলেকট্রন ভোল্ট। এটাকে চেঞ্জ করে আমাদের অ্যান্সার অ্যাংস্ট্রমে চেয়েছে। এটাকে চেঞ্জ করে তাহলে 2 ইন্টু 1.602 ইন্টু 10 to the power minus 19, এটা জুলে কনভার্ট হয়ে যাবে। জুলে কনভার্ট হয়ে যাবে 2 ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.602 ইন্টু 10 to the power minus 19 জুল। তাহলে 2 ইলেকট্রন ভোল্ট মানে 2 ইন্টু দিস, এত করলে আমাদের এখানে যেটা অ্যান্সার আসবে, এসআইতে যেহেতু করছি তাহলে মিটারে অ্যান্সার আসবে, সেখান থেকে আমাদের অ্যাংস্ট্রমে নিয়ে যেতে হবে। এটাকে একটু ক্যালকুলেট করো, আমি দেখছি কত 8.68 ইন্টু 10 to the power minus 10 মিটার, 8.68 ইন্টু 10 to the power minus 10 মিটার, 10 to the power minus 8 সেন্টিমিটার হলে 1 অ্যাংস্ট্রম, 10 to the power minus 10 মিটার হলে 1 অ্যাংস্ট্রম। তাহলে আমার এখানে 8.68 অ্যাংস্ট্রম হচ্ছে অ্যান্সার থাকছে, 8.68। ভালো প্রবলেম না এটা? প্র্যাকটিসের সময় বাড়িতে এগুলো দেখো অবশ্যই। ভালো কিছু প্রবলেমই আমি এখানে করাচ্ছি, আরো যেগুলো সেগুলো সোজা তোমরা পারবে, যেগুলো রিপিট হয়েছে সেগুলো আমি চুজ করেছি। এই কোশ্চেনটা দেখো, বলছে প্রোটন অ্যান্ড এ লিথিয়াম 3+ নিউক্লিয়াস আর অ্যাক্সিলারেটেড বাই সেম পোটেনশিয়াল, আচ্ছা পোটেনশিয়াল ডিফারেন্স দুটো সেম। বলছে ইফ লিথিয়াম অ্যান্ড lambda lithium and lambda proton denote the de Broglie wavelength of lithium 3+ and proton respectively, then the value of lambda Li by lambda P is x into this, the value of x. Basically wavelength of lithium 3+ divided by wavelength of de Broglie wavelength of
প্রোটন, এই রেশিওটা আমাকে বার করতে হবে। এই রেশিওটা যদি আমাকে বার করতে হয় তাহলে আমি বলতে পারি যে ল্যামডা ইকুয়ালস টু, এটা তো চার্জ স্পিসিস, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই রুট ওভার 2m কিউ ইন্টু ভি। আচ্ছা, তাহলে ল্যামডা অফ লিথিয়াম বাই ল্যামডা অফ প্রোটন, এটা যদি আমি করি তাহলে কি হবে, এখানে 2 আর এইচ কেটে যাবে, চার্জটা এখানে কি হওয়া উচিত, চার্জটা এখানে ইলেকট্রনিক চার্জ। আচ্ছা, এটাকে ঘুরিয়ে আমি বলতে পারি প্রোটনের জন্য 2 কেটে যাবে, মাস অফ, এই যে এটা ইনভার্সলি প্রপোর্শনাল, তো তাহলে ওপরে উঠে গেল মাস অফ প্রোটন ইন্টু ই ইন্টু ভি, ইলেকট্রনিক চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স, ডিভাইডেড বাই লিথিয়ামের জন্য মাস অফ লিথিয়াম ইন্টু ইলেকট্রনিক চার্জ কত, লিথিয়ামের ক্ষেত্রে 3টে প্রোটন রয়েছে, তাহলে 3টে প্রোটন 3 ইন্টু ইলেকট্রন ইন্টু ভোল্ট। দেখো ঠিক লিখলাম কিনা, জেড ই হয় নর্মালি, না জেড ই হয় চার্জটা, জেড ইন্টু ই। তো প্রোটন, নাম্বার অফ প্রোটন একটাই কনসিডার আছে, কিন্তু লিথিয়াম 3+ বলেছে, মানে একটা ইলেকট্রন, কিন্তু প্রোটন তো 3টে, তাহলে 3 ইন্টু ইলেকট্রন ভোল্ট। জেড ই এর ভ্যালুটা, এটা 1e, এটা 3e। এবার মাস অফ প্রোটন আর মাস অফ লিথিয়াম, ও দেওয়া আছে না, মাস অফ লিথিয়াম 3+ ইকুয়ালস টু 8.3 টাইমস অফ মাস অফ প্রোটন, মাস অফ লিথিয়াম 3+ ইকুয়ালস টু 8.3 টাইমস মাস অফ প্রোটন। তাহলে এটা ইলেকট্রন ভোল্ট কেটে যাচ্ছে, এখানে আমি এটাকে বসাতে পারি রুট ওভার এমপি বাই লিথিয়ামের জায়গায় 8.3 এমপি ইন্টু 3, তাহলে বেসিক্যালি এটা থাকছে 1/8.3 ইন্টু 3, 3 8 24 আর 3 3 9, 24.9, তাহলে এটাকে আমি বলতে পারি অলমোস্ট 1/25, দ্যাট ইজ আসছে 1/5। ও বাবা, ও এটা ইন্টিজার টাইপ কোশ্চেন ছিল, তাহলে এটা 1/5 মানে কি 0.2, আমাকে বলেছে 10⁻⁻1 এর টার্মে আনতে, 2 ইন্টু 10⁻⁻1, তাহলে আমার অ্যান্সার কি বেরোচ্ছে 2, অ্যান্সার কি বেরোচ্ছে 2। বোঝা গেল? ভালো প্রশ্ন। ট্রাই করো এটা, লাস্ট কোশ্চেন, পরের টপিকে যাব, হাইজেনবার্গ আছে আমাদের এখন। বলছে ইফ ল্যামডা বি দ্য de Broglie wavelength of thermal neutron at 27 degrees Celsius, then the wavelength of the same neutron at 927 degrees Celsius. টেম্পারেচারের রিলেশন, টেম্পারেচার রিলেশন আমরা কি করেছিলাম, ল্যামডা 2 বাই ল্যামডা 1 ইকুয়ালস টু রুট ওভার T1 বাই T2। তাহলে আমি বলতে পারি ল্যামডা অ্যাট 927 ডিগ্রি সেলসিয়াস বাই ল্যামডা অ্যাট, প্রথমে কত ছিল 27 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু রুট ওভার 27 ডিগ্রি বাই 927, 27 ডিগ্রি মানে হচ্ছে 300 কেলভিন, ডিভাইডেড বাই 927 প্লাস 273, 1200 কেলভিন, তাহলে এটা 1/4, দ্যাট ইজ হাফ আসছে। আমাকে ল্যামডা 927 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু ল্যামডা 27 ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই 2, এটা এদিকে নিয়ে চলে যাও, তাহলে হাফ হয়ে যাচ্ছে 0.5 ইন্টু দিস, অপশন বি ইজ কারেক্ট। বোঝা গেল? আশা করি de Broglie হাইপোথিসিস সম্বন্ধে এতদিন যা প্রবলেম অ্যান্সার করেছো সেখান থেকে একটু আইডিয়াটা চেঞ্জ করতে পারলাম, এবং টাইম কি করে কম লাগে এবং কত রকমের থিওরি এখান থেকে হতে পারে সেই সম্বন্ধে একটা কম্প্যাক্ট আইডিয়া তোমাদের দিতে পারলাম। ওকে, যদি দিয়ে থাকতে পারি তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানিও যে এতে তোমাদের হেল্প হলো কিনা। ওকে, চলো তাহলে নেক্সট আমরা এবার হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালে যাই। আচ্ছা, আরো কিছু প্রবলেম, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালই চলে যাই। চলো।
মোটামুটি এরপর প্রিভিয়াস ইয়ার্সের প্রবলেমগুলো জি মেন্সে স্পেশালি দেখো, তাহলে দেখবে যে আর এও দেখতে পারো, নিটেরও দেখতে পারো। এই প্রবলেম করার পরে আশা করি আর কোথাও কোনো জায়গায় আটকাবে না। যদি আটকায় আমাকে জানিও কমেন্টে, আমি অবশ্যই চেষ্টা করব সেগুলোকে সলভ করার। চলো নেক্সট হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। ডি ব্রগলি হাইপোথিসিসেরও 4 বছর পরে এটা আসে 1927। হাইজেনবার্গ কোয়ান্টাম মেকানিক্সের একটা খুব ইম্পর্টেন্ট মানুষ। দেখো বেসিক্যালি এর যে কনসেপ্ট অনেক ভাস্ট, কিন্তু তোমাদের মতন করে যদি আমি বলি তাহলে আমি বলতে পারি যে চলো একটা ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কত ডিস্টেন্সে আছে সেটা মেজার করি। যদি মেজার করতে যাই সেই ডিস্টেন্সটা তো খুব কম, 10 to the power -10, 10 to the power -9 পিকোমিটার, ন্যানোমিটার এই রেঞ্জে আসবে, তাই না? রেডিয়াস যদি বার করতে হয়, ইলেকট্রনের পজিশন যদি বার করতে হয়, ইলেকট্রনের পজিশন বার করা মানে কি, নিউক্লিয়াস থেকে সে কতটা ডিস্টেন্সে, তাহলে একটা কোঅর্ডিনেট পাবো, সে কত ডিস্টেন্সে আছে সেটা আমরা বার করতে চাইছি ইলেকট্রনের পজিশন অ্যাকুরেটলি বার করতে চাইছি। যদি বার করতে চাই তাহলে আমাদের একটা স্কেল ইউজ করতে হবে, এবং সেই স্কেলটা প্রপার রেজলিউশন হতে হবে। যে ডিস্টেন্সটা আমি মেজার করতে চাইছি তার সাথে ম্যাচ করা কোনো স্কেল আমাকে ব্যবহার করতে হবে। মানে আমি বলতে চাইছি এটা, ধরো প্রপার রেজলিউশন অফ স্কেল চুজ করার মানে কি, ধরো আমি তোমাকে বললাম যে তুমি না একটা সুতো দিলাম, ওই সুতোটার রেডিয়াস বার কর। তুমি সেই রেডিয়াসটা মাপার জন্য একটা বড় ফিতে নিয়ে চলে এলে, মেজারিং টেপ নিয়ে চলে এলে, পারবে না। তার মানে তুমি যেটা মাপতে চাইছো সেই অনুযায়ী স্কেল তুমি চুজ করলে না। অথবা ধরো একটা বিরাট বড় খেলার মাঠ, বিরাট বড়, সেই খেলার মাঠের যে সার্কামফারেন্সটা সেটা আমি তোমাকে মাপতে বললাম, তুমি একটা 6 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটারের স্কেল নিয়ে চলে এলে ওই বড় মাঠটার সার্কামফারেন্স মাপতে। এইটাকে আমি বলছি, হাসি পাচ্ছে, এটাই আমি বলছি যে এটা হচ্ছে প্রপার রেজলিউশন অফ স্কেল আমি চুজ করলাম না এখানে। মানে যেরকম ডিস্টেন্স আমাকে মেজার করতে হবে, আমাকে সেই রকম ডিস্টেন্স মেজার করার জন্য যেরকম মেজারিং টেপ দরকার সেইটা আমাকে ইউজ করতে হবে। যেহেতু ইলেকট্রনের ওই ডিস্টেন্সগুলো খুব ছোট, ন্যানোমিটার পিকোমিটার রেঞ্জে চলে আসে, ফলে আমার এখানে মেজারিং টেপকে, এখানে আমাকে মেজারিং টেপ হিসেবে ওয়েভ লেন্থকে ইউজ করতে পারি। এখানে আমরা মেজারিং টেপ হিসেবে ওয়েভ লেন্থকে ইউজ করি। তো প্রপার ওয়েভ লেন্থের লাইট আমাকে পাঠালে ইলেকট্রনের সাথে কলিশন করবে, ব্যাক করবে, তাহলে সেখান থেকে আমরা ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে পারি। মোটামুটি এটা বুঝে নাও। তার মানে আমি যদি ছোট ডিস্টেন্স মেজার করতে যাই তাহলে আমাকে ছোট ওয়েভ লেন্থের লাইট পাঠাতে হবে, হ্যাঁ কি না বলো? যদি ছোট ডিস্টেন্স মেজার করতে হয় তাহলে প্রপার রেজলিউশন অফ স্কেল মানে কি, যে ছোট ওয়েভ লেন্থের লাইট, আমি ওয়েভ লেন্থকে স্কেল হিসেবে ব্যবহার করছি, তাহলে ছোট ওয়েভ লেন্থের লাইট আমাকে ব্যবহার করতে হবে। আর ছোট ওয়েভ লেন্থের লাইট যদি আমি ব্যবহার করি তবেই আমরা অ্যাকুরেটলি ইলেকট্রনের পজিশন ডিটারমিন করতে পারবো ওই রেঞ্জে। আর যদি ওয়েভ লেন্থের লাইট অফ ওয়েভ লেন্থ যদি খুব ছোট হয় তাহলে অ্যাকর্ডিং টু ডি ব্রগলি ল্যামডা ইকুয়ালস টু প্রপোর্শনাল টু 1/p। তাহলে ল্যামডা যদি আমি খুব কমিয়ে দিই, খুব ছোট ওয়েভলেন্থের লাইট ইউজ করি ওই ইলেকট্রনটার পজিশন মেজার করার জন্য, তাহলে মোমেন্টামটা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে যত এটা টেন্স টু আমি ক্লোজ করতে থাকবো, টেন্স টু 0 ছোট করতে থাকবো, তত মোমেন্টামের ভ্যালু বাড়তে থাকবে। তার মানে খুব ছোট ওয়েভলেন্থের লাইট যদি আমি ব্যবহার করি মোমেন্টামের ভ্যালু অনেক বেড়ে যাবে। কার মোমেন্টাম? ইলেকট্রনের মোমেন্টাম। যখন একটা ফোটন, একটা পার্টিকুলার ওয়েভলেন্থের লাইট গিয়ে তার সাথে কোলাইড করবে ইলেকট্রনের সাথে, তাহলে ইলেকট্রনটা তো মুভ করবে, তার একটা মাস আছে, তার সাথে ভেলোসিটি নিয়ে যাবে, তার মানে তার একটা মোমেন্টাম আছে। তাহলে আমি যত ছোট ওয়েভলেন্থের লাইট দিয়ে অ্যাকুরেটলি ওর পজিশনটা মেজার করতে যাব, তত ওই ধাক্কাতে তার মোমেন্টামটা ইনফিনিটির দিকে চলে যাবে, বাড়বে, তত বেড়ে যাবে। তাহলে আমি যদি অ্যাকুরেটলি পজিশনটা ডিটারমিন করেও ফেলি, মোমেন্টামটা করতে পারবো না, কারণ মোমেন্টামটা হাই হয়ে গেছে অনেক। অ্যান্ড ভাইসি ভার্সা, যদি মোমেন্টামটা করতে চাই তাহলে ডিস্টেন্সটা অনেক বড় ওয়েভলেন্থের লাইট পাঠাতে হবে, তবে মোমেন্টামটা কন্ট্রোলে আসবে, ছোট হতে হলে। এটা তো একটা প্রবলেম। এই প্রবলেমটাকেই অ্যাড্রেস করেন হাইজেনবার্গ 1927-এ। তিনি বলেন, ইট ইজ ইম্পসিবল টু ডিটারমিন সাইমালটেনিয়াসলি বোথ দ্য পজিশন অ্যান্ড মোমেন্টাম
of a microscopic particle with great accuracy. আবার কি বলছি, কি বললাম, হাইজেনবার্গ কি বলেছে, ইট ইজ ইম্পসিবল টু ডিটারমিন সাইমালটেনিয়াসলি, একই সাথে, মনে রাখবে কথাটা, একই সাথে, আলাদা আলাদা করতে পারো, ইট ইজ ইম্পসিবল টু ডিটারমিন সাইমালটেনিয়াসলি বোথ দ্য পজিশন অ্যান্ড মোমেন্টাম, একই সাথে বোথ দ্য পজিশন অ্যান্ড মোমেন্টাম অফ এন মাইক্রোস্কোপিক পার্টিকেল, পার্টিকেলটা মাইক্রোস্কোপিক হতে হবে, বড় পার্টিকেল হলে অসুবিধা নেই, করতে পারবে, অফ এন মাইক্রোস্কোপিক পার্টিকেল উইথ গ্রেট অ্যাকুরেসি, অ্যাকুরেটলি না করলে করতে পারবে, যদি অ্যাকুরেটলি করতে চাও তাহলে করতে পারবে না। দিস ইজ কল্ড হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস অ্যান্ড অল অফ দিস। হাইজেনবার্গ আরও তার চেয়ে বড় কথা বলেছিলেন, সেটা সম্বন্ধে কোনোদিন সময় হলে বলবো বা বড় হলে পড়বে। ইট ইজ ইম্পসিবল টু ডিটারমিন simultaneously both the position and momentum of microscopic particle with great accuracy. ফলে সেখান থেকে তিনি ম্যাথামেটিক্যাল যে এক্সপ্রেশনটা আমাদের কাছে দিলেন সেটা হলো ডেল এক্স, তোমরা সবাই জানো এটা, ইন্টু ডেল পি এক্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু h/4π এর সমান। যেখানে এই ডেল এক্সটা কি, আনসার্টেনটি ফর ডিটারমিনেশন অফ এক্স, বা এটাকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ পজিশনও বলা হয়, বাদ দাও সেটাকে। ডেল এক্স বলতে কি বোঝায়, ডেল এক্স বলতে বোঝায় আনসার্টেনটি in the measurement of position, and del px বলছি x ডাইরেকশনাল, এটা যদি x হয় তাহলে del px একটা নির্দিষ্ট ডাইরেকশন থাকতে হবে অবশ্যই। del px হচ্ছে মোমেন্টামের আনসার্টেনটি in measurement of momentum, uncertainty in momentum হলো h/4π কনস্ট্যান্ট, h ও কনস্ট্যান্ট, 4π ও কনস্ট্যান্ট। এবার এখান থেকে কিছু চেঞ্জ করা যায় যেগুলোর অ্যাপ্লিকেশন আমাদের করতে হয়, যেরকম ডেল এক্স কে ডেল এক্সই রাখো, পি মানে হচ্ছে এমভি, পি মানে হচ্ছে এমভি, তাহলে ডেল পি যদি বলি তাহলে এম ইন্টু ডেল ভি হতে পারে, মাস তো কনস্ট্যান্ট, এম ইন্টু ডেল ভি হতে পারে, তাহলে ডেল পি এক্স এর জায়গায় এম ইন্টু ডেল ভি এক্স লিখতে পারি, which is also greater than equals to h/4π। যখন নিউমেরিক্যাল করবে তখন এটা ইকুয়ালস টু সাইন ইউজ করবে, যখন কিছু লিখবে তখন গ্রেটার দেন ইকুয়ালস টু সাইনটা ইউজ করবে। তাহলে এটা একটা পার্ট গেল, এটা আর একটা পার্ট গেল। আর কি হতে পারে, ডেলি ইন্টু ডেল টি, এনার্জি আর টাইমের সাথে একটা রিলেশন হয়, ডেলি ইন্টু ডেল টি গ্রেটার দেন ইকুয়ালস টু h/4π। এছাড়া ডেল নিউ ইন্টু ডেল টি গ্রেটার দেন ইকুয়ালস টু 1/4π, এই রিলেশনও হয়। আমি আরো ডিটেলসে যাচ্ছি না, আমাদের এটা দিয়েই কাজ চলে যাবে, এই দুটোর মধ্যেই কাজ চলে যাবে। খুব খুব কঠিনের দিকে যদি যায় তাহলে 3 নম্বর এলেও আসতে পারে, 4 নম্বর এটা যদি জানো এটাও পারবে। ডেল এর জায়গায় এইচ অফ ডেল নিউ বসাও, এইচ বোথ সাইড কেটে গিয়ে ডেল নিউ ডেল টি ইকুয়ালস টু 1/4π এসছে। ঠিক আছে, এখান থেকে খুব বেশি অ্যাপ্লিকেশন এটা নেই, বাট নিউমেরিক্যাল কি রকম আসে, এখান থেকেও নিউমেরিক্যালি আসবে, নিউমেরিক্যাল কি রকম আসে সেটা দেখে নিই। AIPMT 2008 question বলছে the measurement of electron position is associated with an uncertainty in momentum which is equals to this, the uncertainty of electron velocity, velocity uncertainty বার করতে বলেছে, measurement of electron position is associated with an uncertainty in momentum which is equals to this। আচ্ছা, ডেল এক্স বার করতে বলেছে, তাই তো, ডেল এক্স এখানে বার করতে বলেছে। ট্রান্সলেটেড মোমেন্টাম, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ডেল পি দেওয়া আছে যেটা,
ডেল পি দেওয়া রয়েছে না, আনসার্টেনটির মোমেন্টাম দেওয়া রয়েছে এত, ডেল পি দেওয়া রয়েছে, ডেল পি দেওয়া রয়েছে, ডেল ভি বার করতে হবে। আচ্ছা, এক্স এর এখানে কোনো গল্পই নেই, ডেল পি দেওয়া রয়েছে। ডেল পি দেখো, ডেল পি দিয়েছে 1 × 10⁻⁻18 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এখানে আমাকে ডেল ভি বার করতে হবে, ডেল ভি কত এটা চেয়েছে। তাহলে দেখো যে ওই জন্য বুঝতে একটা অসুবিধা হচ্ছে, ডেল এক্স কোথায়, বলছে মেজারমেন্ট অফ দ্য ইলেকট্রন পজিশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ, আচ্ছা অ্যাসোসিয়েটেড উইথ বলে বলেছে পজিশনটা, কিন্তু পজিশন বার করতে বলেনি, বলছে মোমেন্টাম যদি এত হয়, আনসার্টেনটির মোমেন্টাম যদি এত হয়, তাহলে আনসার্টেনটি অফ ইলেকট্রন ভেলোসিটি কত। তাহলে এটা কি, ডেল পি এত ভ্যালু দিয়েছে, তাহলে ডেল পির জায়গায় আমি এম ইন্টু ডেল ভি বসাতে পারি, which is equals to 10⁻⁻18, খুবই সিম্পল। তাহলে ডেল ভি equals to 10⁻⁻18 ডিভাইডেড বাই এম, মাস কত, আনসার্টেনটি কিসে ইলেকট্রন বলেছে, ইলেকট্রনের মাস বসিয়ে দাও, 9 × 10⁻31 কেজি, যা আসবে সেটা। আচ্ছা, এটা গ্রামে দিয়েছিল না, তাহলে এটা 28 করে নাও, 28 গ্রাম, 10 বা চেঞ্জ করে নিতে পারো, -28 গ্রাম বলে যা আসবে তাই 1/9, দ্যাট ইজ 1/9 ইন্টু, এটা কি হবে, উপরে গেলে 10⁻10, 1/9 মানে 0 পয়েন্ট, অলমোস্ট এটা 0.11 ইন্টু 10⁻10, 0.11 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। যা আসে অপশন কিছু এর মধ্যে, তাহলে 1.1 করে দিই 10⁻9, তাহলে অপশন এ আসছে 1.1 10⁻9, অপশন এ আসছে। ঠিক আছে, তারপর বলছে ইফ দ্য আনসার্টেনটি ইন পজিশন অ্যান্ড মোমেন্টাম আর ইকুয়াল দেন আনসার্টেনটি ইন ভেলোসিটি, বলছে আনসার্টেনটি ইন পজিশন আর আনসার্টেনটি ইন মোমেন্টাম আর ইকুয়াল, তাহলে আনসার্টেনটি ইন ভেলোসিটি কত, তাহলে ডেল এক্স ইন্টু ডেল পি এক্স, ডেল পি এক্স ইকুয়ালস টু h/4π। বলছে এই দুটো যদি ইকুয়াল হয়, তাহলে আমি ডেল পি এক্স এর হোল স্কোয়ার করবো, কারণ ডেল ভি দরকার, ডেল এক্স স্কোয়ারও করতে পারতাম, কিন্তু ডেল ভি করতে হবে, কারণ এর মধ্যে থেকে আমাকে ডেল ভিটাকে বার করে আনতে হবে। তাহলে ডেল পি এক্স ইকুয়ালস টু √h/4π, তাহলে এম ইন্টু ডেল ভি এক্স ইকুয়ালস টু দিস, ডেল ভি ইকুয়ালস টু 1/m √h/4π। h/4π, 4π দিয়ে কিছু অ্যান্সার নেই, কিন্তু এই 4টাকে আমি রুটের বাইরে আনতে পারি, তো 1/2 হিসেবে আসবে 2m √h/π। এই অপশনটা আছে, দেখো অপশন এ, অপশন এ হলো। চলো নেক্সট হচ্ছে, নেক্সট প্রবলেম। এবার কোশ্চেনটা আর একটু এগিয়েছে, বলছে আনসার্টেনটি ইন পজিশন ইজ টুয়াইস দ্য আনসার্টেনটি ইন মোমেন্টাম, দ্য আনসার্টেনটি ইন ভেলোসিটি। করা যেতে পারে? আনসার্টেনটি এটা তোমরা পড়া উচিত, ডেল এক্স ইকুয়ালস টু 2 ইন্টু ডেল পি এক্স, তাহলে আনসার্টেনটি ইন ভেলোসিটি কত, তাহলে এটা আমরা কি করবো, ডেল এক্স এর জায়গায় 2 ইন্টু ডেল পি এক্স ইকুয়ালস টু h/4π। তাহলে এটাকে একেবারে করে নাও, ডেল পি এক্স এর জায়গায় আমি কি করছি, এম ইন্টু ডেল ভি এক্স ইকুয়ালস টু
এটা স্কোয়ার ছিল, তাহলে এদিকে রুট হয়ে গেছে, এই 2টাকে নামিয়ে আনো, 8 করে নাও, তাহলে এদিকে 8 হলে 2√2, 1/2√2 অ্যান্ড √h/π। তাহলে ডেল ভি এক্স, এটা তো অপশন নেই, আমরা করে নিতে পারি m 1/2m, আর এই √2টা ভেতরে দিয়ে লেখো h/2π লিখতে পারো। এখানে কিছু অপশন নেই, আমরা যেরকমভাবে খুশি সাজাতে পারি, এটা আমাদের কাছে অ্যান্সার আসবে। বুঝে গেল? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, এ গল্ফ বল হ্যাজ এ মাস অফ 40 গ্রাম অ্যান্ড স্পিড অফ 45 মিটার পার সেকেন্ড। দ্য স্পিড ক্যান বি মেজার্ড উইদিন এ অ্যাকুরেসি অফ 2%, ফাইন্ড ডেল এক্স। অ্যাকুরেসি অফ 2%, ফাইন্ড ডেল এক্স। পারা যাবে? ডেল ভিটা কি? ডেল ভিটা বলছে 2%, বলছে দ্য স্পিড ক্যান বি মেজার্ড উইদিন অ্যান অ্যাকুরেসি অফ 2%। তার মানে এখানে কি বলছে, স্পিড ভেলোসিটি ডেল ভি, যেটা ডেল ভি হচ্ছে ভি এর 2%। ভি তো বলে দিয়েছে 45 মিটার পার সেকেন্ড, ডেল ভিটা বার করি 45 ইন্টু 2/100। 2/100 হলে এটা 1/50, 4/5, 4/5 হলে এটা আসবে 0.9 মিটার পার সেকেন্ড। ঠিক করলাম? একবার চেক করে নিই। 50, 45/50, 45/50 বা 90/100, তাহলে 0.9। ঠিক আছে, বেকার কমপ্লিকেট করে। 0.9, তাহলে ডেল ভি পেয়ে গেছি, মাস এত, ডেল এক্স বার করতে বলেছে। তাহলে ডেল এক্স এম ইন্টু ডেল ভি এক্স ইকুয়ালস টু h/4π। তাহলে ডেল এক্স ইকুয়ালস টু h 6.6 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 4 ইন্টু 3.14 ইন্টু মাস, মাস বলেছে 40 গ্রাম, 40 ইন্টু 10⁻³ কেজিতে বসালাম। আর কি আছে, ডেল ভি 0.9 মিটার পার সেকেন্ড। এই মোটামুটি দেখো কত আসছে, মোটামুটি এইটাকে এটার সাথে কেটে নিয়ারলি ইকুয়ালস টু 2 আসবে। এটাকে এটার সাথে নিয়ারলি ইকুয়ালস টু 2 আসবে। এটাকে 9 ইন্টু 10⁻⁻1 ভাবো। তাহলে এদিকে 4 4 যা 16, 16 9 যা 114। এখান থেকে 2 তো কাটছে, এদিক থেকে আর একটা 2 এটার সাথে কেটে যাবে। তাহলে এদিক থেকে কি দাঁড়াচ্ছে, আমি এরম ভাবে দেখতে পারি যে 1/2 ইন্টু 40 ইন্টু 9, 2 ইন্টু 4, 8, 8 9 যা 72 ইন্টু 10⁻⁻34। এদিকে 40টাকে 4 ধরেছি, 4 যদি ধরি তাহলে এটা এদিকে 10⁻² উপরে গেলে +2, আর এটা +1, -1 কে +1। তাহলে যা ভ্যালু আসবে একবার করে নিই, 1/72, 1/72, এটা 0.013 ইন্টু 0.013 ইন্টু 10⁻⁻31। এত, এটা কিসে করেছিলাম, মিটার। পজিশন ডেল এক্স মিটারে আসবে। ওকে, চলো
বলছে বেসড অন হাইজেনবার্গ জিমেন্স 2024 পড়া হয় কোশ্চেনটা। এগুলো হাইজেনবার্গ থেকে খুব কঠিন কিছু কোশ্চেন দেয় না। কি বলছে, বেসড অন হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল দ্য আনসার্টেনিটি ইন ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন টু বি ফাউন্ড উইদিন অ্যান অ্যাটমিক রেডিয়াস অফ ডায়ামিটার 10⁻⁻15 মিটার। ডেল এক্স এর ভ্যালু এটা দিয়েছে। ভেলোসিটি ডেল ভি বার করতে বলেছে, তাই তো? বেসড অন হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ডেল ভি বার করতে বলেছে। আর অ্যাটমিক নিউক্লিয়াসের ডায়ামিটার আমরা এটা আগে থেকেই জানতাম রাদারফোর্ড পড়ার সময় থেকে। তাহলে ডেল এক্স এর ভ্যালু দেওয়া রয়েছে, ডেল ভি বার করতে হবে। ডেল এক্স এম ইন্টু ডেল ভি ডাইরেক্ট লিখলাম ইকুয়ালস টু h/4 পাই। তাহলে ডেল ভি এক্স ইকুয়ালস টু 6.6 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই এদিকে 4 ইন্টু 3.14 ইন্টু এম মাস কত কিসের বলেছে, ভেলোসিটি অফ ইলেকট্রন 9.1 ইন্টু 10⁻31 কেজি ইন্টু ডেল এক্স কত আছে 10⁻⁻15 মিটার। ক্যালকুলেট করতে হবে। মোটামুটি ক্যালকুলেট করলে এটা কাটলে তো সেই আগের বারের মতন আমি ভাবলাম ধরো এটাকে অলমোস্ট 2 এর কাছাকাছি। এটা কাটলে 2 ইন্টু 9 1/18, ঠিক আছে? 1/18 ইন্টু 10⁻⁻34 প্লাস 31 প্লাস 15, তার মানে 46 থেকে 34 বাদ যাচ্ছে। 1/18 ইন্টু 10⁻34 বাদ যাচ্ছে এখান থেকে 12 -12 প্লাস 12 প্লাস 12 এল ভি এটা কি আসবে, মিটার পার সেকেন্ডে আসবে। ধরো এখানে পয়েন্ট করলেও 1/18 ভ্যালু বার করলে এটা এসে এখানে 10⁻10 দাঁড়াবে ম্যাক্সিমাম। দুটো পয়েন্ট ঘুরিয়ে 1 যদি করতে চাও কাছাকাছি 10⁻10 এর কাছাকাছি আসবে। তার মানে ভেলোসিটির যে ডিভিয়েশনটা দেখো, অ্যান্সার যাই হোক, অ্যান্সার যা আসবে করে নিও, এক্স্যাক্ট কি আসছে অসুবিধা নেই, কিন্তু এখান থেকে এর একটা ইনফারেন্স আছে। কি বলছে যে নিউক্লিয়াসের ডায়ামিটারের সমান বলেছে না ডেল এক্স, তার মানে আনসার্টেনটি কতটা ডিভিয়েট হতে পারে পজিশনটা সেটা পুরো ডায়ামিটারের সমান। ডায়ামিটারের সমান 10⁻⁻15 বলেছে, তার মানে পুরো নিউক্লিয়াসটা পুরো অ্যাটমটার এই পুরো পার্টটা হচ্ছে ডেল এক্স এর সমান। যদি পুরো পার্টটা ডেল এক্স এর সমান হয় তাহলে ডেল ভির ভ্যালু কত আসছে 10⁻10 টু 10⁻12 এই রেঞ্জে থাকা মানে জানো, তার মানে মিটার পার সেকেন্ড। তার মানে লাইটের স্পিড কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখানে ভেলোসিটির ডিভিয়েশন লাইটের স্পিডের থেকেও বেশি হয়ে যাচ্ছে। এটা সম্ভব না, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এটাই হচ্ছে প্রুফ অফ ইলেকট্রন ক্যান নট রিসাইড উইদিন নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না। যদি থাকতে হতো তাহলে, কারণ 10⁻⁻15 দিয়ে আমরা কাজ করেছিলাম রাদারফোর্ডে, এখানে ডায়ামিটার বলেছে, রেডিয়াস ধরে কাজ করেছিলাম 10⁻⁻15, তাহলে সেক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াসে থাকার সম্ভাবনা নেই। যে ম্যাক্সিমাম যে ডেল ভি ভেলোসিটির যে ডিভিয়েশন, ডেল এক্স যদি আমি ম্যাক্সিমাম 10⁻, মানে রেডিয়াসটা যদি ম্যাক্সিমাম 10⁻⁻15 নিই তাহলে ডেল ভিটা লাইটের স্পিডের থেকেও বেড়ে যাচ্ছে। তার মানে ডেল এক্সটা 10⁻⁻15 হতে পারে না। যদি এই ডিভিয়েশনটা 10⁻⁻15 না হতে পারে, তার মানে ইলেকট্রন কখনোই এরকম সরতে নিউক্লিয়াসের কাছে আসতে পারে না।
ঠিক আছে? This is the proof of electron cannot reside in the nucleus. চলো কি বলেছে? The minimum uncertainty in the speed of an electron in an one-dimensional region of length 2a0 Bohr radius is the minimum uncertainty in speed del v বার করতে বলেছে, del v বার করতে বলেছে, ঠিক আছে? যেখানে del x এর ভ্যালু দিয়েছে 2a0, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যা আসবে সেটাই m ইন্টু del vx ইকুয়ালস টু h বাই 4 পাই, এটার ভ্যালু দিয়েছে 2a0, তাহলে del vx ইকুয়ালস টু h বাই 4 পাই m 2a0, a0 এর ভ্যালু বলে দিয়েছে 0.52, তাহলে ভ্যালুগুলো আবার বসিয়ে দিই, 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই 4 ইন্টু 3.14 ইন্টু মাস কার ইলেকট্রনের 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি ইন্টু 2 ইন্টু 0.52.9 পিকোমিটার বলেছে, 10 টু দি পাওয়ার মাইনাস 12 মিটার, 10 টু দি পাওয়ার মাইনাস 12 মিটার। এটা করলে আসবে 548.27, 548.27 কিলোমিটার পার সেকেন্ড। হ্যাঁ, কিলোমিটারে বলছি ডাইরেক্ট অ্যান্সারটা, কারণ এখানে কিলোমিটারে করতে দিয়েছিল, এখন তো ক্যালকুলেটার অ্যালাউড হয়ে গেছে, তোমরা করে নিতেই পারবে বড় ক্যালকুলেশন হলে। ওকে, চলো এখান থেকে ক্যালকুলেশন টাইপই আসে, একটু লেন্দি ক্যালকুলেশন হয়, যেখানে টাইম নষ্ট করানোর চেষ্টা করা হয়, চেষ্টা করবে সেটাকে করতে। এই ধরনের প্রবলেম দেখো অনেকবার এসছে, নিটেও এআইপিএমটিতেও এসছে। কি দেখো, এটাই আজকে লাস্ট প্রবলেম করে আমরা শেষ করব। বলছে ইন অ্যান অ্যাটম অ্যান ইলেকট্রন ইজ মুভিং উইথ এ স্পিড 600 মিটার পার সেকেন্ড উইথ অ্যান অ্যাকুরেসি অফ 0.005%। তার মানে এই স্পিড নিয়ে যাচ্ছে, কিন্তু তার অ্যাকুরেসি হচ্ছে 0.005%, মানে ডেল ভি তার ভ্যালু কত? ডেল ভি এক্স তার ভ্যালু হচ্ছে 600 মিটার পার সেকেন্ডের 0.005%। এটা করলে আসবে 0.03 মিটার পার সেকেন্ড। এইবার এটা তো বলেছে সার্টেনটি উইথ হুইচ দ্য পজিশন অফ দ্য ইলেকট্রন ক্যান বি লোকেটেড ইজ, তার মানে ডেল এক্স বার করতে বলেছে। ডেল এক্স ইকুয়ালস টু আমরা জানি কি h বাই 4 পাই m, তাই তো, 4 পাই m ডেল এক্স ইন্টু ডেল ভি এক্স। তাহলে আবার সেই ক্যালকুলেশন 6.6 to 10 to the power minus 34 joule second divided by 4 into 3.14 into 9.1 into 10 to the power minus 31 into 0.0, এটা কেজি, 0.03 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেট করে যা আসবে 1.92 into 10 to the power minus 3 মিটার, 1.92 into 10 to the power minus 3 মিটার, 1.92 into 10 to the অপশন বি। অলমোস্ট যত রকমের প্রবলেম ডি ব্রগলি হাইপোথিসিস থেকে হতে পারে, যত রকমের প্রবলেম, যত রকমের কনসেপ্ট বা অ্যাঙ্গেল অফ ভিউ একটা ফর্মুলাকে ঘিরে, সে সব কটাই তোমাদেরকে শেয়ার করলাম আজকে। তার উপরে প্রিভিয়াস এসে যে প্রবলেমগুলো এসছে, যেগুলো তোমাদের আটকাতে পারে সেগুলো দেখিয়ে দিলাম। হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কেন এটা পড়ছি জানি না, কি জন্য ফর্মুলাটা এলো সেটা এক্সপ্লেন করলাম, যে পজিশন অফ দ্য মাইক্রোস্কোপিক পার্টিকেল ডিটারমিন করতে গিয়ে কি প্রবলেম হয়েছিল, তার রেসপেক্টে স্টেটমেন্ট কিভাবে এসেছিল হাইজেনবার্গে, সেটা বুঝিয়ে আমরা যখন ফর্মুলা বেসড কিছু প্রবলেম করলাম যেগুলো বারবার আসে। এছাড়া অন্য প্রবলেমগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। এই ক্লাসটা হওয়ার পরে টপিক ওয়াইজ যে কোশ্চেন পেপার তোমাদের সবার বাড়িতেই থাকে, প্রিভিয়াস এসে জি মেন্সের বা
নিটের যারা যেরকম যে পরীক্ষা দিচ্ছ সেটা দিয়ে এগুলো যদি একবার দেখো, দু একটা করার চেষ্টা করো, দেখবে পেরে যাচ্ছ। ঠিক আছে, যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ক্লাসটা আজকে এখানেই শেষ করছি। যদি এখন অবধি থেকে থাকো, দেখতে থাকো, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, তাহলে চ্যানেলটা গ্রো করতে হেল্প হয়। ভালো থেকো, আবার নেক্সট ক্লাসে আসবো অন্য কোনো টপিক নিয়ে। ততদিন গুড বাই, থ্যাংক ইউ, আবার পরে দেখা হবে।